আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা তোমাদের ফিজিক্সের তৃতীয় অধ্যায়ে যেই ধরনের সিকিউ আসা সম্ভব প্রায় প্রত্যেকটা সিকিউ শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি এখানে 15টা ভিন্ন ভিন্ন টাইপের সিকিউ রাখছি, যেগুলো কিনা তোমাদের বোর্ড এক্সামে আগে আসছে, স্কুল কলেজের এক্সামে বারবার আসেই। সো অবশ্যই এই সিকিউগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, কনসেপ্টগুলো যদি ভালোভাবে ধরতে পারো, যে কোনো ধরনের সিকিউ তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। এই লেকচারে 15টা সিকিউর মধ্যে প্রথম দিকে আমি একটু ইজি যেগুলো আছে ওগুলো রাখার চেষ্টা করছি, শেষের দিকে একটু কঠিন যেগুলো, একটু কনসেপচুয়াল বেশি যেগুলো, ওগুলো রাখছি। সো অবশ্যই পুরো লেকচারটা দেখবা আর খাতা কলম নিয়ে বসবা, আগে নিজে চেষ্টা করবা আমার ভিডিও পজ করে, তারপর যদি না পারো তখন লেকচার দেখে করবা, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা বলছে যে 12 কেজি ভরের একটা বস্তুকে, স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটা গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত প্রয়োগ করলো। আচ্ছা, পথের ঘর্ষণ বল দেওয়া আছে 2 নিউটন। প্রথম প্রশ্ন গ নাম্বার, 8 সেকেন্ড পর বস্তুর বেগ কত? সো চলো আমরা এটা সলভ করি। দেখো, যেহেতু একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এটার উপর কি ত্বরণ ঘটবে। বস্তুটার বর্তমান অবস্থা কি বলো? স্থির। বস্তুটা বর্তমানে স্থির আছে না? ধরো এটা একটা বস্তু, এটাই কিনা ওই দূরে নিয়ে কোনো একটা গর্তে ফেলবে, ঠিক আছে? সো ওর আদি বেগ কত? 0, তাই না? সো আমাকে বের করতে বলছি কি 8 সেকেন্ড পরের বেগ। 8 সেকেন্ড পরের বেগ অর্থাৎ এখানে সময় কতক্ষণ? 8 সেকেন্ড, ঠিক আছে? দেখো, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, বের করতে বলছি কি শেষ বেগ। আদি বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, শেষ বেগ বের করতে হবে। একটা জিনিস আমার এখানে দেওয়া নাই, সেটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? তুমি যদি আদি বেগ জানো, তারপর হচ্ছে সময় জানো, ত্বরণ জানলে শেষ বেগটা বের করতে পারবা। ওই যে আমি আগের লেকচারে করাইছি এটা, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় যারা দেখো না, দেখে আসতে পারো। সো দেখো, সূত্রটা হচ্ছে আমার ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে? দেখো, আমার বের করতে হবে ভি। ইউ দেওয়া আছে আমার 0, সময় দেওয়া আছে 8 সেকেন্ড, বাট দেখো এর মানটা আমরা জানি না। এর মানটা যদি কোনোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমরা ওগুলা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? দেখো, এর মান দেওয়া না থাকলেও এই যে তোমার উদ্দীপক, এখানে কিন্তু এটা হিন্ট দেওয়া আছে এর মান কিভাবে বের করবা। সেটা আমরা কিভাবে করবো দেখো, প্রথমেই আমরা জানি কিনা যে বল সমান এম এ। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, একটা বস্তুর উপর তুমি ধরো এই বস্তুর উপর এইদিকে কত নিউটন বল প্রয়োগ করছো? 50 নিউটন না? হ্যাঁ, 50 নিউটন বল এদিকে প্রয়োগ করছো। বলো, ঘর্ষণ বল কি করে? ঘর্ষণ বল কি বাধা দেয় না? তুমি এদিকে 50 নিউটন বল ধাক্কা দিচ্ছ, ঘর্ষণ বল কি বাধা দেয়? কোন দিকে? উল্টা দিকে। তুমি যেদিকে বল প্রয়োগ করবা, যেদিকে বস্তুটা গতিশীল হতে চাবে, তার উল্টা দিকে হচ্ছে ঘর্ষণ বল বাধা দিবে। তাহলে দেখো, ঘর্ষণ বল কোন দিকে বাধা দিচ্ছে? এইদিকে না? সো ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে? এইদিকে, 2 নিউটন। তাহলে বলো তো এই বস্তুটার উপর লব্ধি বল কত? জানো তো, তুমি সামনের দিকে 50 নিউটন দিচ্ছ, পিছন দিকে 2 নিউটন কেটে ফেলতেছে কে? ঘর্ষণ। তাহলে সামনের দিকে এটা কত নিউটন বল ফেস করতেছে? 48 নিউটন, তাই না? তার মানে বলো, এটা লব্ধি বল কত? 48 নিউটন না? সো এটি একটু আমরা লিখে ফেলি। বস্তুটার উপর লব্ধি বল কত বলো? এখানে একটু ফার্স্টে তুলে নিবা, ঠিক আছে? উদ্দীপকে কি কি দেওয়া আছে, ঠিক আছে? লিখবা যে দেওয়া আছে প্রযুক্ত বল হচ্ছে 50 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, এগুলো একটু তুলবা। এখানে আমি ডিরেক্টলি লিখতেছি লব্ধি বল, তারপর লিখবা এখানে লব্ধি বল সমান কত হবে? 50 - 2, তাই না? 50 - 2 নিউটন কত হবে? 48 নিউটন, ঠিক আছে? তাহলে দেখো, লব্ধি বল তুমি বের করে ফেলছো 48 নিউটন। আমার বের করতে হবে ত্বরণ, বস্তুর ভর দেওয়া আছে। তাহলে সম্পর্কটা কি আমরা জানি, আবার লিখবা, আমরা জানি এফ সমান এম ইন্টু এ। দেখো, বল পাইছে হচ্ছে 48 নিউটন। আচ্ছা, বস্তুর ভর দেওয়া আছে কত? 16 কেজি না? না, 12 কেজি। দেখো, বস্তুর ভর হচ্ছে 12 কেজি। সো 12 ইন্টু এ। তাহলে এর মান আসবে কত বলো? এর মান আসবে 48/12। এটা কাটাকাটি করলে আসে কত? 4 বার 48, তার মানে 4। তার মানে ত্বরণের মান কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমি কিন্তু ত্বরণ বের করে ফেলছি। এখন কি এই সূত্রের মধ্যে মান বসাইলেই আমি চূড়ান্ত বেগ পেয়ে যাব না? লিখবা, সুতরাং 8 সেকেন্ড পর বেগ, চূড়ান্ত বেগ লিখতে চাইছিলাম, বাট লিখবা যে 8 সেকেন্ড পর বেগ, 8 সেকেন্ড পর বেগ ভি সমান ইউ প্লাস এ ইন্টু টি। সাইড নোট দিবা বা হচ্ছে লিখে নিবা যে বস্তুটি স্থির ছিল, তাই বস্তুটির আদি বেগ হবে 0। অথবা এভাবে লিখতে পারো যে বস্তুটির আদি বেগ ইউ সমান 0, ঠিক আছে? এগুলো একটু তুলে নিবা। এগুলো আমি যেগুলো হচ্ছে দেওয়া আছে ওগুলো তো আমার লেখার দরকার নেই, তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে? তাহলে বলো, ভি এর মান কত হবে বলো? 0 প্লাস 0 মানে আদি বেগ 0 লিখলাম, ইউ প্লাস এটি, ত্বরণের মান হচ্ছে 4, সময় হচ্ছে 8 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত আসবে? 32 মিটার পার সেকেন্ড। শেষ। এটি কি আমার গ নাম্বারের উত্তর, ঠিক আছে? এটা কিন্তু দেখো, বরিশাল বোর্ড 2025 সালে আসছে, আবার সেম টাইপের ম্যাথটাই কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে, ঠিক আছে? অথচ দেখো ম্যাথটা কত সহজ, তোমরা মনে হয় দেখলেই এটা চোখের দেখাতে করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে এই বস্তুটার উপর ও বল প্রয়োগ করছে কতক্ষণ? 8 সেকেন্ড বল প্রয়োগ করছে, তাই না? দেখো,
বস্তুটা ছিল এখানে, ও এখানে ধাক্কা দিছে, ঠিক আছে, ধাক্কা দেওয়ার পর ওর মধ্যে কিছুটা গতির সঞ্চার হয়েছে, 8 সেকেন্ড পর্যন্ত ও এই বস্তুটাকে ধাক্কা দিছে। তো ধরো এই পজিশনে আসছে ধাক্কা দেওয়ার পর, ঠিক আছে, এই পজিশনে আসছে, আসার পর কি ও সাথে সাথে থেমে যাবে না, ও যেহেতু বল প্রয়োগ করছে বস্তুটা আরো কিছুক্ষণ যাবে, ঠিক আছে। বস্তুটা কিন্তু আজীবন চলার কথা ছিল যদি ঘর্ষণ বল না থাকতো, কিন্তু ঘর্ষণ বল কি করবে, ওর স্পিড কমাতে থাকবে, তাই না, ওর ভেলোসিটি বা গতি কমাতে থাকবে। তো এই বস্তুটা যখন এখান থেকে এইখানে আসছে তখন ওর বর্তমান বেগ কত পাইছিলাম, 8 সেকেন্ড পর, 8 সেকেন্ড পর বেগ পাইছিলাম কত, 32 মিটার পার সেকেন্ড না। সো এই বেগটা কি করবে, মানে ওর কিন্তু আর ধাক্কা দিতেছে না, তাইলে ওর এই বস্তুর উপর যে ত্বরণটা ছিল ত্বরণটা থাকবে না, বাট বস্তুটা আস্তে আস্তে আরো যেতে থাকবে। দেখো ওইভাবে ধাক্কা দিয়ে এখানে একটা বেগ দিছে, তারপর বাকিটা আস্তে আস্তে যেতে যেতে আবার থেমে যাবে। কেন? কারণ এখন ওর মধ্যে মন্দন কাজ করতেছে। কিসের মন্দন? ওই যে তোমার ঘর্ষণ বলের কারণে, ঠিক আছে। সো এখন প্রশ্ন হচ্ছে এই বস্তুটা কি গর্তে যা পড়বে কি পড়বে না। তো আমরা দেখো অ্যানালাইসিস করি কিভাবে প্রশ্নটা করব। প্রথমে চেক করব এই যে 8 সেকেন্ড বল প্রয়োগ করছে, এই 8 সেকেন্ডও কতটুকু দূরত্ব গেছে, বুঝতে পারছো? সো আমরা একটা দূরত্ব পাবো। এরপর বল প্রয়োগ করা ছেড়ে দিছে যখন, তারপরে আর কতক্ষণ গেছে, ঠিক আছে। এই দুইটা দূরত্ব আমরা চেক করব, মেজার করব, যে হচ্ছে প্রথমে কত দূর হয়ে গেছে, তারপর বল প্রয়োগ করা ছেড়ে দেওয়ার পর, ঠিক আছে, আর কতটুকু গেছে। এই যে দেখো দুইটা দূরত্ব আমরা যোগ করব, যে এই দুইটা দূরত্ব মিলে কি 3200 পর্যন্ত যাইতে পারছে কিনা। এই বস্তুটা যদি দুইটা সিনারিওতে বা দুইবারে 3200 মিটার যাইতে পারে, তার মানে ও গর্তে যা পড়বে, আর যদি না পারে তাহলে গর্তে যা পড়বে না, সিম্পল। তাহলে দেখো আমরা প্রথমে বের করি বল প্রয়োগ করা অবস্থায় বস্তুটার কতটুকু সরণ হয়েছে। লিখে ফেলি প্রথমেই, গ হতে পাই বস্তুর শেষ বেগ। আচ্ছা, বস্তুর শেষ বেগটা প্রথমে আমাদের দরকার হইতেছে না। গ হতে আমরা একটা জিনিস পাইছিলাম, বস্তুর ত্বরণটা, বস্তুর ত্বরণ আমরা কত পাইছিলাম বলতো? ত্বরণ পাইছিলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ছিল ওর ত্বরণ। এখন দেখো 8 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব হবে, এটা কোন সূত্র ব্যবহার করবো আমরা বলো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন? কারণ ত্বরণ থাকলে আমরা গতির মানে সরণের সূত্র কোনটা ব্যবহার করি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এটার নাম দিলাম S1, মানে প্রথম সরণ, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা মান বসাই দিই। দেখো এখানে আমাদের আদি বেগের মান কত? আদি বেগের মান 0, তাহলে এই টোটাল 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু ত্বরণের মান ছিল 4 টি স্কোয়ার, মানে টি এর মান হচ্ছে 8 সেকেন্ড না, 8 এর স্কোয়ার, তাহলে কি হবে হাফ ইন্টু 4, এটা হয়ে যাবে 2, 8 8 64 গুণে 128। তাহলে আমার প্রথম 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 128 মিটার, ঠিক আছে। ওকে, পরের পার্টটা করি। এখন দেখো পরের পার্টের যে সরণ, এটা আমাদের বের করার জন্য আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ব্যবহার করতে পারি। একটা ব্যবহার করতে পারি কোনটা? এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। দুইটা সূত্রই যে কোনো ক্ষেত্রে ত্বরণ থাকলে সরণের সূত্র আমরা দুইটা একটা ব্যবহার করলেই হয়। এখানেও কিন্তু আমরা নিচেটা ব্যবহার করতে পারতাম। সো আমরা যেহেতু উপরের সূত্রটা ব্যবহার করতেছি, আমরা দুই জায়গায় একই সূত্র ব্যবহার করি, ঠিক আছে। তাহলে দেখো এই সূত্রটার ক্ষেত্রে আমার অজানা রাশি কোনটা বলো? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো আমরা টি এর মান জানি, বল প্রয়োগের পর বস্তুটা আরো কতক্ষণ যাবে ওই সময় জানি না। তার মানে আমার সময়টা বাইর করা লাগবে যেমনি হোক। ত্বরণের মান, এই ত্বরণের আগের ত্বরণ কি সেম না? আগের ত্বরণটা ছিল ওর বল প্রয়োগের ফলে, আর এই বর্তমান ত্বরণটা কোনটা? এটা আসলে মন্দন। কিসের কারণে? এই যে একটা বস্তুকে ধাক্কা দিতেছে, মানে কিসে ধাক্কা দিচ্ছে? এখন ধাক্কা দিচ্ছে না, মানে হচ্ছে তোমার বাধা দিতেছে। কে বাধা দিতেছে? ঘর্ষণ বল। ঘর্ষণ বলের বাধার কারণে যে মন্দন, সেটা হচ্ছে এখন বর্তমানে আমরা ত্বরণের হিসাবে ব্যবহার করবো, ঠিক আছে। এই দেখো একটা বস্তু, এই বস্তুর আদি বেগ ছিল, এখন আদি বেগ কত? 32 না? আদি বেগ হচ্ছে 32। এই 32 মিটার পার সেকেন্ড এই বেগও সামনে যেতে যাবে কখন? যখন বল প্রয়োগ করা ছেড়ে দিছি, মানে এই যে 8 সেকেন্ড পর, ফার্স্ট 8 সেকেন্ড আমি বল প্রয়োগ করছি, 32 হয়েছে, এখন আমি ওকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর ওর এই দিকে কি ত্বরণ কাজ করতেছে, যেটা আমরা মন্দন বলতেছি, ঠিক আছে। এই মন্দনের মান কত হবে? ডিরেক্ট আমরা সূত্র ব্যবহার করবো। আমরা জানি এফ সমান কি এম বাই এ, তাই না? মন্দনের সূত্র আমরা কি বসাবো বলো? এখন লিখবা, এখন ঘর্ষণের ফলে মন্দন এ সমান, ফলে ঘর্ষণ লিখলাম, এ দিয়ে প্রকাশ করলাম, A2 দিলাম, ঠিক আছে। এখানে তো আমরা এ ধরছি, এটাকে A1 ধরি, এটাকে A2 ধরি, বা এটাকে শুধু এ ধরলেও এটাকে আমরা A2 ধরতে পারি, সমস্যা নেই। A2 সমান কি? এফ বাই এম না, মানে বল ডিভাইডেড বাই
বল ডিভাইডেড বাই ভর। বলটা কি ঘর্ষণ বল, যেহেতু ঘর্ষণের কারণে আমি মন্দন বের করতে চাই, ঠিক আছে। সো ঘর্ষণ বলের মান কত, 2 নিউটন দেওয়া আছে, এখানে দেওয়া আছে। বস্তুর ভর কতটুকু বলো তো, 12 কেজি না? তাহলে বলো মন্দনের মান কত আসবে, 1/16, ঠিক আছে। আচ্ছা ঘর্ষণের বলে ঘর্ষণ এটু লিখছি না, এটা ঘর্ষণ হতে হবে মন্দন এটু, মন্দন মন্দন এটুর মান হবে 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এখন কি করব, ওই সূত্রে এই মানটা বসাই দিব, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের কিন্তু সময়ের মানটাও জানা নেই। সময়ের মানটা কি জানো? জানো না, কিন্তু আমরা বের করতে পারি কোন সূত্র, ভি সমান ইউ মাইনাস এটি, ঠিক আছে। ত্বরণের ক্ষেত্রে আমরা ভি সমান ইউ প্লাস এটি লিখি, মন্দনের ক্ষেত্রে কি লিখি, ভি সমান ইউ মাইনাস এটি। সো আমরা ওইটাই লিখি। আবার আবার ভি সমান কি, ইউ মাইনাস এটি, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, এইখানে আমার চূড়ান্ত বেগের মান কত হবে, 0 হবে না, কারণ বস্তুটা যেতে যেতে থেমে যাবে একটা পর্যায়ে যে, ঠিক আছে। সো 0 সমান ইউ মাইনাস এটি। আদি বেগ কত, বর্তমানে আদি বেগ কি? আচ্ছা দেখো এইখানে আমি আদি বেগ ইউ ধরছিলাম, তাহলে এখানে আদি বেগ কি ধরবো, ইউ প্রাইম ধরি বা ইউ ওয়ান ধরি, যা ইচ্ছা ধরতে পারি। ইউ ওয়ান ধরলাম, ঠিক আছে, এটাকে টি ওয়ান ধরলাম বা টি প্রাইম ধরলাম, কারণ এখানে আমি সময়কে টি বলছিলাম, টি এর মান এখানে 8 বসাইছি, তাহলে এখানে কি আবার টি বলবো না, টি প্রাইম বলি। দেখো তাহলে আদি বেগ ছিল আমার 32 মাইনাস ত্বরণের মান কত পাইছি, মন্দনের মান কত পাইছি, 1/6 ইন্টু টি প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের টি প্রাইমের মান কত আসছে, 32 ইন্টু 6, ঠিক আছে। 32 ইন্টু 6, যেটা কিনা 3 6 18, 6 3 12, 192, ঠিক আছে, 192 সেকেন্ড। তার মানে ওর এখন এই বস্তুটার মানে আর কতক্ষণ সামনে আগাবে, 192 মিটার পার সেকেন্ড। সো তোমরা একটু দেখো, আমি এই জিনিসগুলো কিন্তু ওইদিকে চাপাই দিব বা পিছনের দিকে চাপাই দিব, তখন আর দেখতে পারবো না। ওকে, আশা করি দেখে রাখছো। দেখো এখন আমার কাজ কি, আমার কাজ পরের ক্ষেত্রের দূরত্বটা বের করা, তাই না? গেছে? ওকে, আচ্ছা আসছে। দেখো আমার কাজ হচ্ছে পরের ক্ষেত্রে দূরত্বটা বাইর করা। তো আমরা সূত্র বসাই দিই, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো আমরা তো এখানে ইউ প্রাইম ধরতেছি, তাই না, আর এটাকে এস টু বলতেছি, কারণ আগের দূরত্বকে আমরা এস ওয়ান বলছি। এটা কি হবে, ইউ প্রাইম টি, ইউ প্রাইম টি প্রাইম, টি ও প্রাইম ধরছে, ঠিক আছে, ইউ প্রাইম টি প্রাইম মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। সো এখানে যেহেতু মন্দন তাই মাইনাস দিব, মাইনাস হাফ ইন্টু এ ত্বরণ ক্ষেত্রে ছিলাম এ টু, আর টি প্রাইম স্কোয়ার, জাস্ট মানগুলো বসা দাও, ঠিক আছে। আদি বেগের মান ছিল কত, 32, সময় লাগছে কত আমাদের, 192 সেকেন্ড লাগছে না, 192 মাইনাস হাফ ইন্টু মন্দনের মান কত, এখানে মন্দনের মান 1/6 ইন্টু সময়ের স্কোয়ার, সময়ের এখানে কত, 192 উপর স্কোয়ার হবে, ঠিক আছে। ওকে, সো দেখো তোমাদের তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মধ্যে যদি এখানে মান বসে দাও, এটা আসবে 3000, দেখে দাও 3072 মিটার, ঠিক আছে, 3072 মিটার। এখন দেখো বস্তুটা প্রথমে গেছিল 128 মিটার, তারপর গেল আবার 3072 মিটার। সো ওর অতিক্রান্ত দূরত্ব বা ওর সরণ কতটুকু হয়েছে বলো তো, সরণ বা অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে লিখতে পারো 128 প্লাস 3072 মিটার, ঠিক আছে। আচ্ছা এটা মেবি 3200ই আসে, 3200 মিটার। তাহলে দেখো গর্তের দূরত্ব 32 মিটার আর বস্তুটা গেছেও কত, 3200 মিটার। তাহলে কি বস্তুটা গর্তে পড়বে কি পড়বে না, ঠিক আছে, বা ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি হবে না। সো উত্তর লিখবা উদ্দেশ্য সফল হবে, ঠিক আছে, উদ্দেশ্য কি সফল হবে, গাণিতিকভাবে এটাই ব্যাখ্যা। আচ্ছা পরের শিখতে চলে আসো, বলছে 58.8 নিউটন ওজনের একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল প্রযুক্ত কোন মেঝেতে, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, মেঝাতে লিখছে মেঝেতে, ঠিক আছে, ধরো একটু ঠিক করে দিই, ঠিক আছে না, মেঝেতে। আচ্ছা তো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরে নেওয়া হলো। এরপর বল সরিয়ে নেওয়ায় ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেল। খুব স্বাভাবিক, তুমি যদি বল প্রয়োগ করো বস্তুটা কিছুক্ষণ যাবে, ওর মধ্যে একটা বেগ আসবে, তারপর আবার যদি বল প্রয়োগ করা বন্ধ করে দাও ঘর্ষণ প্রভাবে বস্তুটা একটা সময় পর থেমে যাবে। আচ্ছা গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। দেখো প্রযুক্ত বলের মান দেওয়া নাই, আমরা জানি কি এখানে কি কি দেওয়া আছে একটু তুলি আমরা। প্রথমেই দেওয়া আছে বস্তুটার
ওজন, ঠিক আছে। সো ওজন থেকে আমরা কি করতে পারি, বস্তুটার ভর বের করতে পারি। দেখো এখানে লিখবা যে দেওয়া আছে বস্তুর ওজন হচ্ছে এত, তাহলে এখানে বস্তুর ভর কত হবে বলতো, বস্তুর ভর সমান 58.8 ডিভাইডেড বাই কত 9.8, তাই না? কারণ আমরা ওজন জানি কি, ওজন সমান এম ইন্টু জি। তাহলে বলো এম সমান কি হবে, এফ বাই বা ডাব্লিউ বাই এম, দেখো এই যে এটা আমরা জানি কি ডাব্লিউ সমান কি এম জি না, এম ইন্টু জি। তাহলে দেখো আমি এম বের করবো, এম বের করতে হলে কি করতে হবে, ডাব্লিউ কে জি দিয়ে ভাগ দিতে হবে। ডাব্লিউর মান কত দেওয়া আছে এখানে, ডাব্লিউ মান দেওয়া আছে 58.8। আচ্ছা আর জি এর মান তো আমরা 9.8 জানি, তাহলে আমরা ভর পেয়ে গেলাম। এখানে আসবে মনে হয় 6, হ্যাঁ 6 কেজি, ঠিক আছে। এখানে বস্তু ভর কত হবে, 6 কেজি, ঠিক আছে। আচ্ছা ভর পেয়ে গেছি। এখন পরের কাজ কি, বলছে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরে নেওয়া হলো, ঠিক আছে। তার মানে ওর সরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা বের করার চেষ্টা করব ওর উপর প্রযুক্ত যে বল ওইটার কারণে ত্বরণ কত, ঠিক আছে। ওর উপর প্রযুক্ত বলের কারণে ত্বরণ কত, তাহলে আমরা একটু ত্বরণটা বের করার চেষ্টা করি, ঠিক আছে। কিভাবে বের করবো, লিখবা, আমরা জানি দেওয়া আছে কি বলো, অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে না। সো আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না। দেখো এখানে আমরা এর মান বের করব, আদি বেগ আমরা ধরতেছি 0, ঠিক আছে, কারণ আদি বেগ দেওয়া নেই এখানে, আমাদের যেহেতু দেওয়া নেই আমাদের 0 ধরে নিতে হবে এটাকে। আচ্ছা বস্তুর সরণ কত 50, লিখলাম 50 ইকুয়ালস টু হাফ ইন্টু ত্বরণের মান আমরা জানি না, আমরা এটা বাইর করবো, আর সরণের মান 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে টি এর উপর স্কোয়ার কত, সময়ের মান কত 10 এর স্কোয়ার, তাই না। সো সব কিছু হিসাব নিকাশ করি আমরা, ত্বরণের মান কত বলো, ত্বরণের মান পাবো 50 ইন্টু 2 ডিভাইড বাই 100, ঠিক আছে। তোমরা এটা একটু মানে এক লাইনে না করলে, এক লাইনে না বুঝলে করতে পারো, ঠিক আছে, বাট এটাই পাবা। আচ্ছা সো এই 100 কাটা যায়, দেখো 50 গুণ 100 কাটা যায়, ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ওর উপর লব্ধি বলের মান কত, লব্ধি বলের মান কত বলো, লব্ধি বল এটাকে আমরা নাম দিলাম এফ আর, ঠিক আছে, এফ আর দিলাম, তুমি যে কোনো কিছু দিতে পারো সমস্যা নেই, নাকি শুধু এফ দিব বলো। আচ্ছা এফ আর দিলাম, ঠিক আছে। লব্ধি বল সমান, লব্ধি বলের সূত্র কি জানো, বস্তুর ত্বরণ ইন্টু বস্তুর ভর, ত্বরণ ইন্টু ভর করলে কি আমরা বল পাই না, ওই বলটা আসলে কি লব্ধি বল। এফ সমান এম এ যে সূত্র পড়ছো ওইটা আসলে অ্যাকচুয়ালি আমরা কোনটা পড়ি, লব্ধি বলটা। তাহলে লব্ধি বল কি হবে, এম ইন্টু এ, বস্তুর ভর কত দেওয়া ছিল, এই যে আমরা পাইছি 6 কেজি, 6 ইন্টু 1, 1টা কি ওর ত্বরণ, তাহলে আমরা পেলাম কি 6 নিউটন, এটা কি ওর লব্ধি বল, তাই না, এটাও লব্ধি বল। এখন একটা জিনিস চিন্তা করো, ওই লোকটা কিছু একটা বল প্রয়োগ করছিল, ওই বলটা থেকে 2 নিউটন কেটে ফেলছে কে, ঘর্ষণ, মানে ওর প্রযুক্ত বল থেকে 2 নিউটন ঘর্ষণে হচ্ছে কি কেটে ফেলছে, 2 নিউটন বল ঘর্ষণে কেটে ফেলছে, তারপর বাকি আছে 6 নিউটন। তাহলে প্রয়োগ করছিল কত, 2 নিউটন বেশি প্রয়োগ করছিল না। চিন্তা করো 8 নিউটন যদি কেউ প্রয়োগ করে, 2 নিউটন কেটে ফেলছে কে, ঘর্ষণ বল, বাকি থাকবে কত 6 নিউটন, ওইটাই হয়েছে না। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, এটা প্রযুক্ত বল সমান, এটা মনে রাখবা, প্রযুক্ত বল সমান লব্ধি বল প্লাস ঘর্ষণ বল, ঠিক আছে। তাহলে দেখো লব্ধি বলের মান কত 6 নিউটন প্লাস ঘর্ষণ বলের মান কত 2 নিউটন না, তো এটা হবে 8 নিউটন, ঠিক আছে। সো প্রযুক্ত বল আমরা বের করে ফেলছি, যেটা কিনা 8 নিউটন। সো এখানে প্রশ্ন আসতে পারে যে এটা কোন সূত্র ব্যবহার করলাম, আমরা কি জানি যে লব্ধি বল হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। দেখো লব্ধি বল সমান কি, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তো ঘর্ষণ বলটা কই পাশে নাও, তাহলে প্রযুক্ত বল কি আসবে, লব্ধি বল প্লাস ঘর্ষণ বল, ঠিক আছে। সো এইটুকু করলেই এই ম্যাথে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। প্রশ্ন করছে বল সরিয়ে নেওয়ার পর কতটুকু দূরত্বে বস্তুটি থেমেছিল। সো আমি একটু লিখে ফেলি, গ হতে কি পাইছি বলো, গ হতে পাই ত্বরণটা পাইছিলাম আমরা, তাই না। গ হতে বস্তুর ত্বরণ কত ছিল বলো, ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। আচ্ছা আমরা কিভাবে বের করার চেষ্টা করব, আমরা দেখি একটা বস্তুকে তো ধাক্কা দেওয়া হয়েছে, তাই না, ধাক্কা দেওয়া হয়েছে 10 সেকেন্ড পর্যন্ত, ওর উপরে বল প্রয়োগ করা হয়েছে কতটুকু 10 সেকেন্ড, তারপর বস্তুটা ধরো এখানে আসছে, সো ওর মধ্যে একটা আদি বেগ আছে, বর্তমানে একটা বেগ আছে, ওইটাকে আমরা ধরলাম ইউ, এটা আমরা জানি না, আমরা এটা বের করব। তারপর এইটা বাকি টাইম কি এই বেগে চলতে যাবে, বাট ওই সময় ওকে বাধা দিবে কে, ঘর্ষণ বল, তাই না, ঘর্ষণ বলের কারণে একটা মন্দন হবে, যার কারণেও থেমে যাবে। সো এই অবস্থার বেগটা আমার জানা লাগবে, ঘর্ষণ বলের কারণে যে তোমার মন্দন হচ্ছে সেটা জানা লাগবে, তাহলে আমি কি বাকি আর কতটুকু যাবে এটা বের করে ফেলতে পারবো। দেখো কিভাবে, বস্তুর ত্বরণ ছিল কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বলো ওর উপর বল প্রয়োগ করা হয়েছে কি 10 সেকেন্ড না, তাহলে দেখো 10 সেকেন্ড পরের বেগ
10 সেকেন্ড পরে বেগ, কোন সূত্র ব্যবহার করবো? v সমান ইউ প্লাস এটি, v সমান ই প্লাস এটি। এটা কিন্তু সব তোমার ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের সূত্র, ঠিক আছে? বলছিলাম আমি যে দ্বিতীয় অধ্যায় পড়ানোর সময় বলছিলাম এই চ্যাপ্টার যদি না বুঝো তাহলে তুমি পরের চ্যাপ্টারগুলো ভালো করে বুঝবে না। সো যদি কেউ এগুলো সূত্রগুলো না বুঝতে পারো আমার ওই লেকচারটা দেখে আসতে পারো। তাহলে v সমান কি ইউ প্লাস এটি, আদি বেগ দেওয়া নাই আর কোনো হিন্টও দেওয়া নাই, তাহলে আমরা ধরতেছি 0। আদি বেগ এখানে 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এটা বলে দেওয়া উচিত ছিল। আচ্ছা দেখো, আদি বেগ হচ্ছে 0, ত্বরণের মান আমরা পেয়েছিলাম 1 আর সময় কি 10 সেকেন্ড না? ওকে, তাহলে আমরা মানগুলো বসা দিই। মান বসা দিলে 0 প্লাস 1 ইন্টু 10 মিটার পার সেকেন্ড, এটা কি ওর বর্তমান বেগ। মানে ওই যে এই বস্তুটাকে ধাক্কা দিতে দিতে যখন 10 সেকেন্ড নিলাম তখন ওর বেগ কত? এখন 10 মিটার পার সেকেন্ড। এখন তো ওকে আমি ধাক্কাটাও বন্ধ করে দিছি। সো এখন ওর মধ্যে মন্দন আছে, তাই না? মন্দন কার কারণে হয়েছে বলো? মন্দন আসছে হচ্ছে ওই যে ঘর্ষণ বলের কারণে। আচ্ছা তাহলে দেখো এখন মন্দন হবে, মন্দন সমান, মন্দনটা কার কারণে হয়েছে? ঘর্ষণ বলের কারণে না? সো আমরা জানি কি ত্বরণ বা মন্দনের সূত্র কি? এফ ডিভাইড বাই এম, এফ সমান এম এ। তাহলে হচ্ছে তোমার এ সমান কি? এফ বাই এম। তাহলে ওর বস্তুটার ঘর্ষণ বলের মান কত? কত নিউটন দিয়েছিল? 2 নিউটন না? 2 নিউটন, ঠিক আছে? এফ বাই এম, বস্তুটার ভর কত পেয়েছিলাম আমরা? 6 কেজি পেয়েছিলাম না? হ্যাঁ 6 কেজি পেয়েছিলাম। তাহলে এই যে মন্দনের মান হচ্ছে 1/3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কি ওর মন্দন। এখন দেখো তুমি আদি বেগ জানো, তারপর হচ্ছে ত্বরণ বা মন্দনের মান জানো, আর বাকি কত গুণ যাবে এটা আমার জানা লাগবে। এখন দেখো আমরা কোন সূত্রে বসাবো? বস্তুটা আর কত দূরে গেছিল এটা বের করার জন্য কোন সূত্র ব্যবহার করবো বলো? আমরা ব্যবহার করবো কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র না? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করবো না? দেখো আমরা আদি বেগ পেয়ে গেছি, আদি বেগের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ত্বরণের মান পেয়ে গেছি, ত্বরণের মান হচ্ছে 1/3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার জানা লাগবে সময়টা, তাই না? সময়টা জানলে কিন্তু আমরা এটা অঙ্কটা করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, সময় বের করার জন্য আমরা কি করব? দেখো বস্তুটা বর্তমান বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ধরলাম টি প্রাইম পর, টি প্রাইম সময় পর, ঠিক আছে? টি প্রাইম সময় পর বস্তুটা থেমে যাবে। তাহলে আমরা লিখতে পারি দেখো ভি সমান ইউ মাইনাস এটি, ভি সমান ইউ মাইনাস এটি, এটা ভি প্রাইম লিখলাম, ইউ প্রাইম মাইনাস এ প্রাইম টি প্রাইম, ঠিক আছে? কেন এই প্রাইম লিখলাম? কারণ আমরা আগের যে ত্বরণ ছিল ওটাকে ধরছিলাম, তাহলে এই ত্বরণটাকে প্রাইম ধরবো। আগের সময় 10 সেকেন্ড এটাকে আমরা টি ধরছিলাম, তাহলে এই সময়টাকে আমরা টি প্রাইম ধরবো, ঠিক আছে? দেখো বস্তুর এই যে বর্তমানে যে যাইতেছে, আগের কেস বাদ, বর্তমানে ওটা থামার পর শেষ বেগ কত হবে? 0 হবে না? 0 হবে। বর্তমানে আদি বেগ কত ওর? 10 মিটার পার সেকেন্ড, 10 মাইনাস এর মান কত বর্তমানে? 1/3 ইন্টু টি প্রাইম। তাহলে এখান থেকে আমরা টি প্রাইম বের করতে পারবো না? টি প্রাইম আসবে 10 ইন্টু 3, তোমরা এটা ক্যালকুলেশন করতে পারো। টি প্রাইম আসবে 30 সেকেন্ড, ঠিক আছে? বস্তুটা আরো কত সেকেন্ড যাবে? 30 সেকেন্ড আরো যাবে, ঠিক আছে? তারপর থেমে যাবে। এখন দেখো আমরা টি প্রাইমের মান জানি, সবই জানি, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? আরো অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? বা হচ্ছে বল প্রয়োগ থামানোর পর অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? কি লিখবা? বল প্রয়োগ থামানোর পর অতিক্রান্ত দূরত্ব, ওটাকে আমরা S2 লিখলাম। নাকি এখানে কি এসি ইউজ করছে? না, এসি লিখতে পারি, সমস্যা নেই। এস সমান ইউ প্রাইম টি প্রাইম মাইনাস হাফ এ প্রাইম টি প্রাইম স্কোয়ার, ঠিক আছে? মাইনাস কেন দিচ্ছি? কারণ মন্দন, এখানে কিন্তু ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে। ওকে, এখানে আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে 30 সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু ত্বরণের মান হচ্ছে এখানে 1/3, তাই না? ত্বরণের মান 1/3, এই যে এখানে পেয়েছিলাম। আচ্ছা, আর সময়ের স্কোয়ার, এখানে সময়ের মান কত আমাদের? সময়ের মান পাইছে 30 সেকেন্ড, তাহলে 30-এর উপর স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এটা যাবে 30 গুণ 10 300 মাইনাস 1/6 ইন্টু 30-এর স্কোয়ার হচ্ছে 900, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এখানে থাকবে 300, এখানে থাকবে 2, কাটলে আরো 150, তাহলে 300 মাইনাস 150 আসবে 150 মিটার। তাহলে বস্তুটা আর কত দূরে যাবে? আরো 150 মিটার দূরে যে বস্তুটা থেমে যাবে, ঠিক আছে? এটাই ছিল আমাদের কোশ্চেন। উত্তর আমরা পেয়ে গেছি। নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে 4000 কেজি ভর বিশিষ্ট একটা খালি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে মাঝারি 13,000 কেজি ভরের একটা স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটায়। এতে খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রথম প্রশ্ন, খালি ট্রাকটি কত গতিবেগে স্থির ট্রাককে আঘাত করে? ওকে, গ নাম্বার প্রশ্নটা এখানে ভুল আছে, এটা সম্ভবত এখানে লিখতে চাইছিল যে কত গতি শক্তিতে আঘাত করে, ঠিক আছে? গতি শক্তিতে, এরকম কিছু একটা হওয়ার কথা। গতি শক্তিতে, কত গতি শক্তিতে আঘাত করে। সো দেখো গ নাম্বারটা আমরা গতি শক্তি ধরেই করি, কারণ
ওই বস্তুটা তো 20 মিটার পার সেকেন্ড বেগ দেওয়াই আছে, ওই গতিতে যেহেতু আঘাত করবে, সো এটা তো আর প্রশ্ন আসা লজিক্যাল না। দেখো গতিশক্তি সূত্র কি? গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো খালি ট্রাকটা, এটার বেগ ভর কত দেওয়া ছিল? ভর দেওয়া আছে 4000 কেজি, হাফ ইন্টু 4000। এটার বেগ কত ছিল? 20, তাই না? সো 20 এর উপর একটা স্কোয়ার পড়বে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু 4000 ইন্টু ইন্টু 20 এর স্কোয়ার কত? 400, ঠিক আছে। তাহলে হাফ কাটো আর 400 কাটলে হচ্ছে এখানে 200, 200 গুণ 4000 কত হয় বলো? 8 লাখ। তোমার 8 লাখ জুল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গতিশক্তি। আচ্ছা, প্রশ্নটা একটু ভুল হচ্ছে আর কি। পরের প্রশ্ন দেখো, খালি ট্রাকটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে দেখো, মনে রাখবা যে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে দুইটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, বুঝছো, দুইটা বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে চূড়ান্ত বেগটা বের করা সম্ভব। কিন্তু দেখো এটাই বের করতে পারবা না। কিভাবে? দেখো তোমাকে আমি দেখাই। আমরা জানি কি m1 e1, ওই যে ভরবেগের একটা সূত্র শিখেছিলাম, m1 e1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এখন একটা জিনিস দেখো, তুমি কিন্তু প্রথম ট্রাকের ভর এটা জানো, e1 এর মান জানো, m2 এর মানও জানো, e2 এর মান জানো, মানে দুইটারই ভর জানো, দুইটারই আদিবেগ জানো। একটা স্থির অবস্থায় মানে আদিবেগ 0, আর একটা তো দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো v1 v2 কোনোটাই জানো না, কোনোটাই দেওয়া নাই। নর্মাল কি হয়, ভরবেগের সংরক্ষণশীলতা ম্যাথগুলো করার সময় এটা দেওয়া থাকে। এখন দেওয়া আছে, একটা বেগ তো দেওয়া থাকা লাগে, কিন্তু দুইটার কোনোটাই দেয় নাই, তাহলে এই ম্যাথ করতে পারবা না। বাট আরেকটা সূত্র আছে, যেটা কিনা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তোমরা তোমাদের ফিজিক্স বইয়ে দেখবে এটা, ঠিক আছে। এটা কোত্থেকে আসে? সূত্রটা তোমার হচ্ছে এই যে ভরবেগের সংরক্ষণশীলতা প্লাস শক্তির সংরক্ষণশীলতা, দুইটা মিক্স করে আমরা একটা সূত্র পাই। সূত্রটা মনে রাখবা, v1 সমান কি জানো? m1 মাইনাস m2। দেখো কি করবা, ফার্স্টে নিচে m1 প্লাস m2 দিয়ে রাখবা, m1 প্লাস m2 লিখবা, এখানে একটা m1 প্লাস m2 লিখবা, m1 প্লাস m2 লিখবা, ঠিক আছে। আচ্ছা, এখানে m1 মাইনাস m2, এখানে যেহেতু v1 আছে, তাহলে এখানে আমার আসবে একটা u1, ঠিক আছে। এটার সাথে গুণ হবে কি? u1। আচ্ছা, প্লাসটা একটু সরাই দিই, গুণ হবে আমার এখানে কি? u1 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, m1 মাইনাস m2, এখানে গুণ হবে u1, এখানে একটা প্লাস থাকবে, আর উপরে থাকবে কি জানো? 2। এই দেখো এখানে 1 আসছে না, তাহলে এখানে 2m2 u2, 2m2 u2। এই সূত্রটা 2-3 বার লিখবা, দেখবা এমনি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। সূত্রটা 2-3 বার লিখলে দেখবা এমনি মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করি। আমরা বের করার চেষ্টা করবো যে যেই ট্রাকটা ছুটে আসতেছিল, কোনটা? খালি ট্রাক। এখানে খালি ট্রাকটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওইটার চূড়ান্ত বেগ কত? দেখো এই বস্তুটা, এই ট্রাকটা এই দিকে 20 মিটার পার সেকেন্ডে আসতেছে, তো এই সংঘর্ষের পর ওর বেগটা কত হয় ওইটা আমরা একটু বের করি। আমরা ধরলাম ওর বেগ হচ্ছে, চূড়ান্ত বেগ হচ্ছে v1, ঠিক আছে। চূড়ান্ত বেগ হচ্ছে v1। আচ্ছা, আমরা আগে যা যা দেওয়া সেটা লিখে ফেলি। দেখো m1 বা খালি ট্রাকের ভর কত? m1 এর মান 4000 কেজি, 4000 কেজি। আচ্ছা, e1 এর মান কত? মানে খালি ট্রাকের আদিবেগ কত? আদিবেগ ছিল আমাদের কত? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, m2 এর মান কত? মানে দ্বিতীয় আরেকটা ট্রাক যেটা ছিল ওইটার ভর কত ছিল? 13000 কেজি, 13000 কেজি। আর ওইটার আদিবেগ কত ছিল? 0 ছিল না, ওটার আদিবেগ ছিল 0, কারণ এটা স্থির অবস্থা ছিল। সো আমাদের v1 এর সূত্র কি বসাবো? এই যে ফার্স্টে m1 প্লাস m2, m1 প্লাস m2, এখানে একটা কি লিখবো? m1 প্লাস m2, ঠিক আছে। আর এখানে কি বসাবো? এখানে বসাবো হচ্ছে তোমার v1 আছে যেহেতু, তাহলে আমরা m1 মাইনাস m2, ঠিক আছে। এর সাথে গুণ দিব একটা u1। আচ্ছা, এখানে আমরা কি বসাবো? 2 ইন্টু m2 ইন্টু u2। ওকে, মানগুলো বসাই দিই। দেখো m1 মাইনাস m2, এটার মান কত? 4000 মাইনাস 13000, তাই না? 4000 মাইনাস 13000। আচ্ছা, m1 প্লাস m2, তার মানে হচ্ছে 4000 প্লাস 13000, 4000 প্লাস 13000। আচ্ছা, এটার সাথে যোগ করব কি? m1 প্লাস m2, তো নিচে যেটা থাকবে সেটাই 4000 যোগ 13000। আচ্ছা, উপরে যোগ হবে কিন্তু 2 ইন্টু m2 ইন্টু u2। m2 মান কত এখানে? m2 মান 13000। u2 মান কত ছিল? 0 ছিল না, সো এই টোটালটা কি 0 হয়ে যাবে না? দেখো এই যে 2 গুণ 13000, 26000 গুণ 0, এই টোটালটা 0 হয়ে যাবে, কারণ এটা 0 সাথে গুণ হইতেছে, টোটালটাই 0 বাদ। তাহলে আমরা এইটুকুর দিকে তাকাই, নিচে কি 13000 আর 4000 কত হবে? 17000। উপর কি 4000 মাইনাস 13000 কি? মাইনাস 9000, তাই না? সো দেখো বেগটা কত হবে? মাইনাস 9/17, মাইনাস 9/17 মিটার পার সেকেন্ড। একটা জিনিস চিন্তা করো, এই বস্তুটা
কোনটা? খালি যে ট্রাক ছিল ওইটা যা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর ও নিজেই পিছিয়ে আসতেছে। কেন? কারণ হচ্ছে যাকে ধাক্কা দিছে সে অনেক বেশি ভারী ছিল। তুমি চিন্তা করো, তুমি যদি একটা চেয়ারকে বা কিছুকে দেওয়ালের দিকে ছুঁড়া মারো, কি হবে? ওই বস্তুটা দেওয়ালকে আঘাত করে আবার পিছনে ফেরত আসবে। কেন? কারণ দেওয়াল এখানে একদম আটকানো আছে, ঠিক আছে? ওখানে সরবে না, নড়বে চড়বে না। কেন? ওইটার ওজনটা অনেক বেশি ওখানে, ঠিক আছে? আটকানো আছে এই জন্য। আচ্ছা, সো দেখো, এটাই ব্যাখ্যা করবা যে প্রথম গাড়িটা বা খালি ট্রাকটা ধাক্কা দেওয়ার পর উল্টা দিকে ফেরত আসতেছে 9/17 মিটার পার সেকেন্ড, যেটা কিনা ওর হচ্ছে মানে উল্টা দিকে হিসাবে ভালোই বেগ। এটার কারণ কি? কারণ হচ্ছে যাকে ধাক্কা মারছে বা স্থির ট্রাক যেটা ছিল সেটার বেগ মানে ভর প্রচুর বেশি ছিল কার তুলনায়? এই খালি বেগ ট্রাকটার তুলনায়। এই জন্য ও বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। গাণিতিক ভাবে ব্যাখ্যা করলে এইটুকুই আর কি, ঠিক আছে? আচ্ছা, বলছে 10 কেজি ভরের একটা স্থির বস্তু স্থির অবস্থায় আছে, সরি 10 কেজির ভরের একটা বস্তু স্থির অবস্থায় আছে, এর উপর 5 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করা হলো। এরপর বস্তুটি 5 সেকেন্ড যাবত সমবেগে চললো। আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো। দেখো ঢাকা বোর্ডে আসছে, আর হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে আরো একবার আসছে। তো তোমাদের মনে হতে পারে যেটা একটু কঠিন ম্যাথ, স্কিপ করবো, বাট এই ধরনের ম্যাথ কিন্তু আসে অনেক, ঠিক আছে? গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। গ নাম্বার প্রশ্ন বলছে যে প্রথম 10 সেকেন্ডে উক্ত বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 10 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড কিভাবে গেছে? বল প্রয়োগ করা অবস্থায় গেছে, তাই না? তাহলে দেখো, একটা বস্তু ছিল এখানে, প্রথম 10 সেকেন্ডের মধ্যে এই 5 সেকেন্ডের মধ্যে ওর কি আছে? ত্বরণ আছে, তাই না? ত্বরণ আছে ওর মধ্যে ত্বরণ আছে। এরপর আবার বাকি কি? দেখো, বল প্রয়োগ করছে কিন্তু 5 সেকেন্ড, বাকি 5 সেকেন্ড কি করছে? সমবেগে গেছে। বাকি 5 সেকেন্ড মানে এইখান থেকে বাকিটুকু সময় কি হয়ে গেছে? সমবেগে গেছে। এখানে কি ত্বরণ নেই, এখানে একটা সমবেগ আছে, ত্বরণ নেই, ঠিক আছে? সো দেখো, প্রথম 5 সেকেন্ডের জন্য আমার কোন সূত্র ব্যবহার করতে হবে? এই যে তোমার হচ্ছে ত্বরণ থাকলে যে সূত্রটা হয় সেটা, আর পরের 5 সেকেন্ডের জন্য সমবেগের সূত্রটা আমরা জানি কি? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। বাট আমরা এক কাজ করি, এখানে যে বেগটা, এখানে যে ভি বাইর করতে হবে ওটা আগে বের করে নিই, ঠিক আছে? লিখি 5 সেকেন্ড পর চূড়ান্ত বেগ, 5 সেকেন্ড পর চূড়ান্ত বেগ। চূড়ান্ত বেগ ভি সমান কত হয় বলো? ইউ প্লাস এটি না? ভি সমান ইউ প্লাস এটি। আদি বেগ কত আছে ওর? আদি বেগ ছিল ওর 0, ঠিক আছে? আদি বেগ 0। আচ্ছা, আমি লিখে এটা, ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে? ভি সমান ইউ প্লাস এটি। আদি বেগের মান তো 0। আচ্ছা, ত্বরণের মান কত? আমরা জানি এফ সমান এম এ, ঠিক আছে? তাহলে এ বা ত্বরণের মান কত? এ সমান কি? এফ বাই এম। এ সমান কি? এফ বাই এম। এফ এর মান কত? এফ এর মান এখানে দেওয়া আছে 10 নিউটন, ঠিক আছে? 10 নিউটন। বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ আমরা পাইছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানটা বসাই দিই, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কয় সেকেন্ড গেছে এমনি? 5 সেকেন্ড গেছে না? তাহলে 5 সেকেন্ড পর বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা অংশ শেষ। এবার কি? প্রথম 5 সেকেন্ডের সরণ আর পরবর্তী 5 সেকেন্ডের সরণ বের করবো। প্রথম 5 সেকেন্ড ওর কি ত্বরণ ছিল? তাহলে প্রথম 5 সেকেন্ডে যায়, প্রথম 5 সেকেন্ডে লিখবা সরণ। প্রথম 5 সেকেন্ডে সরণ এস সমান সরণ S1 লিখলাম, ঠিক আছে? S1 সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার। ইউটি1 প্লাস হাফ টি1 লিখলাম, ইউটি1 প্লাস হাফ টি1 স্কয়ার। মানে প্রথম 5 সেকেন্ডটাকে আমি টি1 লিখতেছি, ঠিক আছে? সো আমরা মানগুলো বসাই। আদি বেগ 0, তাহলে এই পুরো মানটা 0 হয়ে যাবে। হাফ ইনটু এখানটা এ আছে, আচ্ছা, হাফ ইনটু ত্বরণের মান হচ্ছে কত? ত্বরণের মান ছিল আমাদের 1, তাই না? হাফ ইনটু 1 ইনটু সময়ের মান হচ্ছে টি স্কয়ার হচ্ছে 25 হবে। তাহলে এটা কত আছে? 12.5 মিটার। 12.5 মিটার। পরবর্তী 5 সেকেন্ডে সরণের মান কত? সরণ সমান কি? এস সমান ভিটি। এই শুধু ব্যবহার করবো না, সেটার নাম S1 দিচ্ছি, এটাকে আমরা S2 দিলাম, ঠিক আছে? এটাকে T2 দিলাম। আচ্ছা, বলো এখানে বেগ কত ছিল? চূড়ান্ত বেগ বা সমবেগে যাওয়ার জন্য যে বেগটা, ওটা কত? ওটা মানে আমরা পাইছি 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড, 5 ইন্টু সময় হচ্ছে 5, আরো 25 মিটার, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে গেছে 12.5 মিটার, তারপর গেছে আরো 25 মিটার। তাহলে বলো সরণ, টোটাল সরণ কত? সরণ এস সমান S1 প্লাস S2। প্রথম সরণ ছিল 12.5 মিটার, পরে ছিল 25 মিটার, তাহলে হবে কত? 37.5 মিটার। সো আশা করি বুঝছো। আমি একটু আসতেছি, আজান দিতেছে, নামাজটা পড়ে তারপর আসি আবার, দাঁড়াও। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের স্লাইডে যাই এখন। দেখো, এখানে বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বেগ বনাম সময় গ্রাফ অঙ্কন করে বস্তুটির গতি বিশ্লেষণ করো। তাহলে আমরা কি করব? বেগ বনাম সময়ের একটা গ্রাফ আঁকবো। সো চলো এঁকে ফেলি।
আচ্ছা তোমার ধরো এটা জানো যে ধরো বেগ বনাম সময় বলছে এখানে, তাই না? যেটা আগে বলে ওটাকে রাখতে হয় ওয়াই অক্ষে, যেটাকে পরে বলে ওটাকে আর বলে ওটাকে রাখতে হয় হচ্ছে এক্স অক্ষে। ধরো এখানে যদি বলে হচ্ছে ত্বরণ বনাম সময়, তাহলে কি করবা? ত্বরণকে রাখবা ওয়াই অক্ষে আর সময়কে রাখবা এক্স অক্ষে। মানে এখানে যে বনাম কথাটা আছে খেয়াল করছো? দেখো এই যে বনাম, এটার আগে যেটা আছে ওটাকে রাখতে হবে আমার ওয়াই অক্ষে, পরে যেটা আছে ওটাকে রাখতে হবে এক্স অক্ষে, ঠিক আছে? চলো আমরা গ্রাফটা আঁকি। এটা ধরো ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এখানে আমরা গ্রাফটা আঁকবো। এটা হচ্ছে লিখলাম ওয়াই অক্ষ, এখানে কি আছে বলো তো? বেগকে রাখবো, বেগ বনাম সময় যেহেতু বেগ, আর এখানে থাকবে কি সময়, এটা দিব কি আমরা এক্স অক্ষ। এখন দেখো সময়ের একক আমরা কি সময়কে কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। ওর একক কি এস, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সময় টি দিয়ে প্রকাশ করি, কমা হচ্ছে ব্র্যাকেট হচ্ছে এস, মানে হচ্ছে ওর একক হচ্ছে এস। দেখো বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ওর একক কি মিটার পার সেকেন্ড। এটা চেষ্টা করবো কি এইভাবে লিখতে, মানে এভাবে ঘুরে লিখতে, মানে এইভাবে লিখতে। আমার তো ধরো আমি ঘুরাইতে পারতেছি না, তোমরা তো খাতা ঘুরাইতে পারবা, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো প্রথম 10 সেকেন্ড নাকি প্রথম 5 সেকেন্ড ওর উপরে কি ত্বরণ ছিল না? ত্বরণ হইলে কি হয়? বেগের বৃদ্ধি হয়, তাই না? তাহলে দেখো প্রথম স্টার্টিং ওর বেগ কত? 0, ধরলাম অস্থির অবস্থা থেকে যাতে শুরু করছে। আচ্ছা এখানে আমরা সময়গুলো দিয়ে দিই, দাঁড়া একটু বড় করে দিই, ঠিক আছে? 5 সেকেন্ড করে গ্যাপ রাখি, ধরলাম এটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এর বেশি আমাদের লাগবে না, তো আমরা এই পর্যন্তই রাখি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, ঠিক আছে? 0,0 যখন ওর হচ্ছে মানে স্থির অবস্থায় ওর বেগ ছিল 0, 5 সেকেন্ড পরে বেগ কত হয়েছিল বলো তো? 5 সেকেন্ড পরে বেগ, 5 সেকেন্ড পরে বেগ কত হয়েছিল? বেগ হয়েছিল ওই যে আমরা আগের টাইপ পাইছিলাম না, আগের অঙ্কে কি বের করছিলাম না, এই যে 5 মিটার পার সেকেন্ড হয়েছিল, ঠিক আছে? 5 সেকেন্ড পরের বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, এটা ছিল 5 সেকেন্ড পরের বেগ। তাহলে দেখো এখানে হচ্ছে কি 1 2 3 4 5, এখানে হচ্ছে বেগ রাখতেছি, ঠিক আছে? 6 7, 1 2 3, এটা কি বেগ, ঠিক আছে? 4 5 6। দেখো 5 সেকেন্ড পরে বেগ কত ছিল? 5 না? তাহলে 5 সেকেন্ড আর এখানে 5, এই জায়গাটা ডাক দিলাম। তো এই দুইটা আমি জোড়া লাগাই দিব, ঠিক আছে? এই দুটো আমি জয়েন করে দিলাম। আচ্ছা এরপর দেখো বাকি টাইম 5 সেকেন্ডের পরে কিন্তু আর কোনো বল প্রয়োগ করা হয় নাই। পরবর্তী 5 সেকেন্ডও কিভাবে গেছে? সমবেগে গেছে। সমবেগে যাওয়া মানে কি? ওর বেগের পরিবর্তন হয় নাই। তাহলে এই যে প্রথম 5 সেকেন্ড ওর ত্বরণ হয়েছে, তারপরে 5 সেকেন্ড কি বেগের পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে বেগ দেখো একই থাকবে, ঠিক আছে? কতক্ষণ? নেক্সট 5 সেকেন্ড পর্যন্ত, মানে এই বরাবর আসা পর্যন্ত ওর বেগ একই রেটে মানে ও একই রেটে আগাতে থাকবে, ওর কোনো বেগের পরিবর্তন হবে না। আচ্ছা শেষ 5 সেকেন্ড আবার কি বলছে? আবার 10 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করা হলো, এটা কি 10 সেকেন্ড। আচ্ছা নেক্সট 10 সেকেন্ড আবার কি করছে? কতটুকু বল প্রয়োগ করা হয়েছে? 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তো পরবর্তী 10 সেকেন্ডের জন্য প্রয়োগকৃত বল কত? 5 নিউটন। তাহলে ওই সময়ের জন্য ওর ত্বরণের মান কত? ত্বরণটা আমরা বাই করি। আচ্ছা শেষ 10 সেকেন্ড, এটা কি শেষ 10 সেকেন্ড না? শেষ 10 সেকেন্ডে ত্বরণ, ত্বরণের মান কি? ধরলাম এ সমান এই সমান এফ বাই এম, ত্বরণ সমান কি? এফ বাই এম। আচ্ছা বলের মান কত? 5 নিউটন, আর ওর ভরের মান কত? 10 কেজি। তাহলে এখানে তোমার ত্বরণ হবে কি? 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ত্বরণ যেহেতু এটা পুরো একটা স্কোয়ার আসবে। আচ্ছা ত্বরণ পেয়ে গেছি, এখন কি আমার এই যে এইখানকার বেগটা কি? ওর শেষ 10 সেকেন্ডের জন্য আদি বেগ না? এখানকার বেগটা কি? শেষ 10 সেকেন্ডের জন্য আদি বেগ। তাহলে বলো ওর আদি বেগ কত? এখানে আদি বেগ এখানে হচ্ছে তো আমার 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? শেষ 10 সেকেন্ডের জন্য আদি বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ 10 সেকেন্ড পরে শেষ বেগ কত বলো? আচ্ছা একদম শেষ বেগ বা চূড়ান্ত বেগ কত হবে বলো? চূড়ান্ত বেগ কত হয়? ইউ প্লাস এটি না? ইউ প্লাস এটি নাই, তাই না? এটা তো জানো তোমরা। আদি বেগ কত আমাদের? 5 মিটার। এই যে এখানে বেগ কত? আদি বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। তারপর ত্বরণ হচ্ছে 0.5, কয় সেকেন্ড পর্যন্ত বাড়ছে? 10 সেকেন্ড পর্যন্ত। তাহলে দেখো 0.5 আর 10 গুণ করলে 5, 5 আর 5 10, তার মানে শেষ বেগ চূড়ান্ত বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। 6 7 8 9 10, এই যে 6 7 8 9 10। তাহলে দেখো একদম মানে এই 10 সেকেন্ড বেগ বাড়ছে, বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কোথায় আসছে? এই যে এই বরাবর, তাই না? 10 বরাবর আসছে, মানে শেষ এই যে 20 সেকেন্ড পর, টোটাল 20 সেকেন্ড পর ওর বেগ কত হয়েছে? এই জায়গায়, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড। তো এই দুইটা আবার জয়েন করে দাও, ঠিক আছে? তো এইটা কি গ্রাফ। গ্রাফে এখন বলছে আবার কি গতিটা বিশ্লেষণ করো। তো গতি বলবা যে প্রথম 5 সেকেন্ড ওর গতি সময়ের সাথে বৃদ্ধি পাইছে, অর্থাৎ ওর মধ্যে ত্বরণ ছিল। তার পরবর্তী 5 সেকেন্ড সময়ের সাথে গতি বা বেগ বৃদ্ধি পায় নাই, ও হচ্ছে সমবেগে চলমান ছিল। পরবর্তী 10 সেকেন্ড বা শেষ 10 সেকেন্ডে বস্তুটার মধ্যে ত্বরণ ছিল, অর্থাৎ বস্তুটা মানে তোমার সমান হারে বেগটা বৃদ্ধি পাইছে, ঠিক আছে? বাঁকা তারা হয়েছে নাকি?
যাই হোক এরকম আর কি। এই দাগটা কিন্তু দিবা না, এটা আমি এমনি আর কি আইডিয়া করার জন্য দিলাম, ঠিক আছে? তোমার তো গ্রাফ পেপার থাকবেই, সো গ্রাফ পেপার রাখলে ভালো, আর চাইলে তুমি খাতায় রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, বলছে সালমান 400 গ্রাম ভরের একটা স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমার বলের মান হচ্ছে 5 নিউটন মনে রাখো, সময় হচ্ছে 2 সেকেন্ড মনে রাখো, আর ভরের মান হচ্ছে 400 গ্রাম। আচ্ছা, ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। তাহলে দেখো সালমান হচ্ছে এখানে, এটাকে সালমান এখানে দাঁড়ায় আছে। আচ্ছা এখানে কি শাকিল, এখানে কি আছে শাকিল আছে, ঠিক আছে? শাকিলের সাথে সালমানের দূরত্ব কত? 120 মিটার নাকি? হ্যাঁ 120 মিটার, 120 মিটার, ঠিক আছে? আচ্ছা দেখো এইখানে হচ্ছে কে দাঁড়ায় আছে? শাকিল নাকি? দেখো এখন আমরা সলভ করি। গ নাম্বার, বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল? অনেক সহজ, আমরা জানি কি এফ সমান এম এ, এফ সমান এম এ। এখানে এফটা কে? লব্ধি বল, লিখবা যে আমরা জানি লব্ধি বল এফ সমান এম এ, ঠিক আছে? এখানে লব্ধি বল নিব। এখন একটা জিনিস চিন্তা করো, একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করতেছো এইদিকে কত নিউটন? কত নিউটন বল প্রয়োগ করছে? 5 নিউটন, তাই না? 5 নিউটন বল প্রয়োগ করছে। ঘর্ষণ বল কি? ওইটাকে বাধা দিবে উল্টা দিকে, মানে তুমি এদিকে 5 নিউটন বল প্রয়োগ করছো, ঘর্ষণ বল কি উল্টা দিকে কার্যকর থাকবে। তো ঘর্ষণ বল দেওয়া আছে 1 নিউটন, তার মানে ঘর্ষণ বলটা এদিকে 1 নিউটন। তো দুইটা কাটাকাটি করে লব্ধি বল কত হবে? সামনের দিকে 4 নিউটন না, এদিকে 5 এদিকে 1, কাটাকাটি করে কি থাকবে? এদিকে থাকবে 4, ঠিক আছে? তার মানে ও লব্ধি বল হচ্ছে সামনের দিকে 4 নিউটন। একটু অপেক্ষা করতো, আমি এসিটা একটু বাড়ায় আসি, গরম লাগতেছে। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা পাইছি হচ্ছে লব্ধি বলের মান 4 নিউটন, ঠিক আছে? বা আমরা এভাবে বাইর করি এখন, বা 4 সমান তোমার ভরের মান দেওয়া আছে কত? 400 গ্রাম। 400 গ্রামকে আমার কেজিতে নিতে হবে না? 400 গ্রামকে কেজিতে নিতে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ দিতে হয়। তাই ভরের মান কত হবে? 400 ডিভাইড বাই 1000, 1000, তাই না? ইন্টু ত্বরণ, ত্বরণের মান তো আমরা বাইর করবো, এটা আমরা জানি না। তাহলে দেখো বা দেওয়া যায় বা এই তীর চিহ্নটা দেওয়া যায়, ঠিক আছে? 4 সমান এই যে দেখো 400 বাই 1000, এটা কি হয়ে যাবে? 0.4 ইন্টু এ। তাহলে এ এর মান কি হবে বলো? এ এর মান হবে 4 ডিভাইড বাই 0.4, ঠিক আছে? সেটা থাকে কত? 10 মেবি আসে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? ত্বরণের মান কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটাই আমার কি উত্তর, ঠিক আছে? গ এর উত্তর এটি। ঘ, ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা বিশ্লেষণ করো। দেখো এখানে আমাদের দুইটা স্টেপে ম্যাথটা সলভ করতে হবে। প্রথমত এটা ধরো হচ্ছে মাঠটা, এইখানে হচ্ছে ফুটবল, ও ফার্স্টে 5 সেকেন্ড পর্যন্ত ওকে লাথি দিয়েছে, এই পর্যন্ত আনছে। এটুক পরিমাণ কি ওর মধ্যে ত্বরণ ছিল, বল প্রয়োগ হয়েছে। এইখানে আসার পর কি ও ছেড়ে দিচ্ছে, ওর মধ্যে এখন একটা বেগের মানে একটা বেগ আছে, তাই না? ধরলাম প্রথম এই যে কয় সেকেন্ড পর, 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করছে না, না 2 সেকেন্ড, 2 সেকেন্ড। আমাদের কি এখানে 2 সেকেন্ড বল প্রয়োগের কথা? এখানে তো সময় কথা লাগে নাই, সময় লাগলো তো আবার ভুল করে ফেলতাম। যাই হোক 5 সেকেন্ড না 2 সেকেন্ড পর্যন্ত ওর উপর বল প্রয়োগ করা হয়েছে, ওকে এখান থেকে এখানে আনা হয়েছে। ওর এখন একটা বেগ আছে, এখানে আসার পর কি ওর আর বল প্রয়োগ করা হয় নাই। এই শেষ বেগ যেটা, ওই বেগে ও আগাইতে চাবে, বাট ঘর্ষণ ওকে বাধা দিবে, তখন একটা মন্দন কাজ করবে, তাই না? তাহলে দেখি এইখানে ওর বেগটা কি, ওইটা ধরলাম ভি, এটা আমার বাইর করতে হবে ফার্স্টে, ঠিক আছে? ওকে, এই পর্যন্ত যে আসছে, এখানে এসে বেগটা কত হয়েছে ওটা আমাদের আগে বাইর করতে হবে। একটু একটু দিকে চাপাই দিই। ওকে দেখো আমরা লিখি 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর বেগ। আচ্ছা আমরা ত্বরণের মান কত পেয়েছিলাম এগুলো একটু লিখে নিবা, ঠিক আছে? কি কি দেওয়া আছে। গ থেকে যে ত্বরণের মান পাইছো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা তুলে নিতে হবে না? লিখবা গ হতে পাই ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, সুতরাং 2 সেকেন্ড পর বেগ কত হবে? ভি সমান ইউ প্লাস এটি, তাই না? সো ভি সমান ইউ প্লাস এটি, এখানে আদি বেগের মান 0, স্থির ফুটবল যেহেতু, প্লাস ত্বরণের মান পেলাম 10, আর 2 সেকেন্ড অ্যাপ্লাই করছে, তাহলে কি 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই পর্যন্ত যখন আসছে, এখানে ওর বেগ কত হয়েছে? 20 মিটার পার সেকেন্ড। এখনো সামনে আগাতে যাবে 20 মিটার পার সেকেন্ডেই, কিন্তু ওকে ত্বরণের বাধার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? অর্থাৎ ওর মধ্যে একটা মন্দন কাজ করবে, মানে ঘর্ষণের কারণে। তাহলে দেখো মন্দন, দেখো এরপরে মানে হচ্ছে ঘর্ষণের ফলে মন্দন বা ঘর্ষণের ফলে সৃষ্ট মন্দন, এটা লিখবে, ঠিক আছে? ঘর্ষণের ফলে মন্দন, মন্দন কি হবে বলো? ত্বরণ বা মন্দন একই সূত্র, এফ বাই এম। তাহলে ঘর্ষণের কারণে যেহেতু মন্দন, তাহলে ঘর্ষণ একটা বল, ওই এফ এর মান কত? এখানে দেওয়া হচ্ছে 1 নিউটন, তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে ওর ভর দিয়ে ভাগ দিতে হবে, ওর ভর হচ্ছে 0.4 কেজি, একটু আগে পাইছিলাম, তাই না? তো 1 কে 0.4 দিয়ে ভাগ দিলে কত হয় বলো তো?
2.5 মনে হয়, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি ওর মন্দন। আচ্ছা, এই অবস্থায় ওর সামনে আর কতটুকু যাবে ওইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? কিভাবে বের করব? দেখো, ওর তো বর্তমান বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই বেগও চলতে থাকবে, চলতে চলতে একসময় থেমে যাবে না? তাহলে থামার আগ মুহূর্ত পর্যন্ত কয় সেকেন্ড পর্যন্ত চলছে ওইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? মানে থামার আগ মুহূর্ত পর্যন্ত কত সেকেন্ড ও সামনে আগাইছে, তাহলে সময়টা বের করতে হবে। তো দেখো, আমরা এখানে কোন সূত্র ব্যবহার করবো? আমরা লিখবো v সমান ইউ মাইনাস এটি, ঠিক আছে? এইখানে আদি বেগ, এখানে ইউ প্রাইম দিলাম, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এইখানে ইউ ধরছিলাম ওই স্থির অবস্থার আদি বেগকে, তাহলে এখানে ভি প্রাইম দিই, এটাকে টি প্রাইম দিই, যেহেতু সেকেন্ড কেসের চিন্তা করতেছি। তো শেষ বেগ কত হবে? থামার পর শূন্য হবে। এখানে আদি বেগ, এটাকে ভি লিখছি না, এটাকে ইউ প্রাইম লেখো। আচ্ছা, এটাকে ভি লিখতে পারো, মানে ইউ প্রাইমই হচ্ছে ভি এর সমান। এই ভিটাই কি এখানে ইউ প্রাইমটা না? এখানকার চূড়ান্ত বেগটা, প্রথমে চূড়ান্ত বেগটাই কি পরবর্তী কেসের আদি বেগ, এটা লিখতে পারো, সমস্যা নেই। 20 মাইনাস ত্বরণ কত পেলাম বা মন্দন কত পেলাম? 2.5 ইন্টু টি প্রাইম। তাহলে আমরা টি প্রাইম কত হবে বলো? টি প্রাইম সমান 20 ডিভাইড বাই 2.5, ঠিক আছে? তাহলে কত আসে? 8 আসে, 8 সেকেন্ড। 8 সেকেন্ড, তার মানে এই বলটা এইখানে আসার পর আরো 8 সেকেন্ড সামনে আগাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? ওই 8 সেকেন্ডে কতটুকু গেছে ওটা বের করি, ঠিক আছে? সো 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দেখো প্রথমে কতটুকু দূরত্ব অতিক্রম করছিল এটা আমরা লিখছি, বাইর করছি? করি নেই। প্রথমের দূরত্বটাকে বাইর করে নিই, ধরো দেখো প্রথম 2 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাইর করে নিই, ওটা তো বাইর করি নেই। দেখো প্রথম 2 সেকেন্ডের ত্বরণটার, প্রথম 2 সেকেন্ডের এই যে এটা হচ্ছে তথ্যগুলো, ঠিক আছে? আর আগে সিকিউতে আছে, ঠিক আছে? প্রথম 2 সেকেন্ডের স্মরণ, প্রথম 2 সেকেন্ড এর স্মরণ, এটাকে আমরা S1 দিয়ে প্রকাশ করলাম। S1 সমান কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রথম 2 সেকেন্ডের জন্য আদি বেগের মান ছিল 0, ঠিক আছে? ত্বরণের মান ছিল কি 10, তাহলে হাফ ইন্টু 10 কত হবে? যে হাফ ইন্টু 10 ইন্টু সময় হচ্ছে, সময়ের স্কোয়ার হচ্ছে 4, তাই না? 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে হাফ আর 4 কাটা 2 থাকবে 20 মিটার। মানে প্রথম 2 সেকেন্ডে গেছিল 20 মিটার, বাকি যে আরো 8 সেকেন্ডে ওর নিজের মতো করে গেছে, ঘর্ষণের বাধার সম্মুখীন হওয়া অবস্থায় ওই সময় ওই দূরত্বটা বাইর করতে হবে। ওটাকে আমরা ধরলাম S2 বা S2 লিখলাম, ঠিক আছে? সেটাকে কি লিখবো? ইউটি, যে ইউ প্রাইম টি প্রাইম প্লাস, প্লাস লিখবো না যেহেতু এটা মন্দন, এটা হাফ দিব, ঠিক আছে? মাইনাস হাফ এ প্রাইম লিখলাম টি প্রাইম স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এটাকে এই মন্দনটাকে আমরা এ প্রাইম দিয়ে প্রকাশ করছি। সেখানে শেষ যে অংশটা, এটার জন্য আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 20 ইন্টু সময় পাইছি কত আমরা? 8 মাইনাস হাফ ইন্টু মন্দন কত পাইলাম? মন্দন পাইছি আমরা 2.5, ঠিক আছে? 2.5 সময়ের উপর স্কোয়ার দিতে হবে। সময়ের মান কত? সময় পাইছি আমরা 8 সেকেন্ড, তাহলে এটা কি 8 এর স্কোয়ার, তাই না? তো দেখো তো কত আসে, ক্যালকুলেটর দিয়ে করতে পারো। 20 গুণ 8 হচ্ছে 160, 160 মাইনাস 0.5 ইন্টু 2.5 ইন্টু 8 8 64, ঠিক আছে না? আর 80 মিটার। আচ্ছা, আমার এখানে স্মরণ আসছে তাহলে কত? 80 মিটার। তাহলে বলো টোটাল স্মরণটা কত? টোটাল স্মরণ কি 80 মিটার প্লাস 20 মিটার, 100 মিটার। শাকিলের দূরত্ব কত ছিল? 120 মিটার। ফুটবল গেছে কতটুকু? 100 মিটার, তাই না? ধরো এখানে আমরা আবার এটা লিখে দেবো যে টোটাল স্মরণ কতটুকু হয়েছে। আচ্ছা দেখো, এখানে টোটাল স্মরণ আমাদের কত হবে? লেখো যে মোট স্মরণ, মোট স্মরণ, মোট স্মরণ, মোট স্মরণকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম। এটা কি S1 প্লাস S2, মানে আগের স্মরণটা প্লাস পর স্মরণটা, এটা কত? 80 যোগ 20 অর্থাৎ 100 মিটার, 100 মিটার। আর ফুটবলের দূরত্ব কত? 120 মিটার। তাহলে দেখাবা যে এস ইজ লেস দেন 120, এস ইজ লেস দেন 120, মানে স্মরণ হচ্ছে শাকিলের দূরত্ব থেকে ছোট, সুতরাং বলটা শাকিলের কাছে পৌঁছাবে না। শেষ। ওকে, পরের ম্যাথটা দেখো। একজন প্লেয়ার 450 গ্রাম ভরের একটা ফুটবলকে 24 মিটার পার সেকেন্ড বেগে কিক করে 48 মিটার দূরের আরেকজন প্লেয়ারের দিকে দিল, বা আরেকজন প্লেয়ারকে দিল। সে ফুটবলটি ধরে 8 মিটার দূরের গোলবারের কর্নারের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়। গতি ঘর্ষণ সহক 30 ডিভাইড বাই 49। আচ্ছা, প্রথম প্রশ্ন গ নাম্বার, উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো কর্নার কিকের মুহূর্তে ফুটবলের বেগ কত? দেখো
প্রশ্নটা বুঝো একটু, একবার রিডিং পড়ো, একবার রিডিং পড়ো। কর্নার কিকের মুহূর্তে কি বলা আছে দেখো তো। 48 মিটার দূরে একজন প্লেয়ারকে দিল 450 গ্রামের একটা ফুটবল। আচ্ছা, সে ফুটবলটি ধরে 80 মিটার দূরে গোলবারের কর্নারের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে ঘুরিয়ে দেয়। আচ্ছা, কর্নার কিকের মুহূর্তে ফুটবলের বেগ কত ছিল? 9 মিটার/সেকেন্ড না? 9 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমরা জানি কি এখানে কি বলছে, গতিশক্তি বের করতে না? গতিশক্তির সূত্র কি বলো? অনেক সহজ, হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। সো জাস্ট মানগুলো বসে দাও, হাফ ইন্টু কর্নার যখন কিকটা নিছে ওই সময়ের গতিশক্তি চাইছে, তার মানে ওই সময়ের বেগটা আমার বসাইতে হবে। ভর কত দেখো, 450 গ্রাম না? এটাকে আমরা কেজিতে নিব। 450কে 1000 দিয়ে ভাগ দিলে কি কেজিতে চলে যাবে না? ইন্টু বেগ কত ছিল? 9 মিটার/সেকেন্ড। কর্নারের দিকে যখন 9 মিটার/সেকেন্ড বেগে ও গড়াই দিছে, ঠিক আছে? যাই হোক, সেটা কি 9 উপর একটা স্কোয়ার আসবে। হিসাব করো কত আসে। 0.5 ইন্টু 450 গুণ 81 ডিভাইড বাই 1000। 18.225 18.225 জুল। গতিশক্তির একক কি? জুল। এটা যেহেতু এক ধরনের শক্তি, শক্তির একক জুল। ঠিক আছে। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা। পড়ছো প্রশ্নটা? দেখো, এখানে হয়তোবা তোমাদের জন্য একটু কঠিন একটা তথ্য দেওয়া আছে। সেটা কি? গতি ঘর্ষণ সহগ দেওয়া আছে 30/49। ঠিক আছে, গতি ঘর্ষণ সহগ কি? দেখো, আমরা তখন যে ম্যাথগুলো করছি ওখানে আমাদের কি ঘর্ষণ বল দেওয়া ছিল, এখানে ঘর্ষণ বল দেওয়া নেই, গতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে বা সহগ দেওয়া আছে। তো মনে রাখবা, ধরো ঘর্ষণ সমান, যখন গতি অবস্থা থাকে তখন ওই ঘর্ষণটাকে আমরা কি বলি? গতি ঘর্ষণ না? গতি ঘর্ষণ এটা হবে কি? গতি ঘর্ষণ সহগ ইন্টু গতি ঘর্ষণ সহগ ইন্টু বস্তুর ওজন ইন্টু ওজন। এটা করলে তুমি কি পাবা? গতি ঘর্ষণটা পেয়ে যাবো। বুঝতে পারছো? আচ্ছা, স্থিতি ঘর্ষণ তাহলে কত হবে? স্থিতি ঘর্ষণ বলের ইয়াটা কি হবে? স্থিতি ঘর্ষণ সমান হবে কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সহগ ইন্টু ওজন। ঠিক আছে, তোমার সব দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে জাস্ট ওটার সাথে ওজন গুণ দিবা, তাহলে স্থিতি ঘর্ষণ বলটা পাবা। ঠিক আছে, আর যদি গতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে বা গতি ঘর্ষণ সহগ বলে এটাকে, এটার সাথে ওজন গুণ করলে কি পাবা? ওর গতি ঘর্ষণটা পেয়ে যাবা। ওকে, দেখো প্রশ্নটা এবার একটু আমরা বুঝি। এটা হচ্ছে ধরো আমার ফুটবলের গোলবার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফুটবলের গোলবার। এদিকে কি করছে? আচ্ছা, গোলবারে কতটুকু দূর থেকে কি করছে বলো? আচ্ছা দেখো, 8 মিটার দূরে না গোলবার থেকে? সে ফুটবলটি ধরে 8 মিটার দূরের গোলবারের কর্নারের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে করে দেয়। দেখো, এখান থেকে ফুটবলটাও কিক করে। ফুটবল থেকে গোলবারের দূরত্ব কত দেওয়া আছে? 8 মিটার, তাই না? হ্যাঁ, 8 মিটার দেওয়া আছে। আচ্ছা, আমার হচ্ছে একটু ডাউট লাগতেছে কি, উপরের তথ্যটা যে দিল ওই তথ্যটার কাজ কি? ওই তথ্যটা তো আমরা কোথাও ইউজ করতেছি না, তাই না? দেখো তো ওই তথ্য কি কোথাও ইউজ করতে হবে না কিনা, রেকর্ড হইতেছে না? না, রেকর্ড হইতেছে। মাঝে মাঝে এমন হয়, বুঝছো? রেকর্ড করি, বক বক করতে থাকি, তারপর হঠাৎ করে দেখি একটা মেসেজ আসছে, চেক করে দেখি যে অনেকক্ষণ ধরে রেকর্ড হয়, মানে ওই জিনিসটা আবার রেকর্ড করতে হয়। এই জন্য এটা নিয়ে সতর্ক থাকা লাগে, বুঝছো? টিভির স্ক্রিনে দেখা যায় যে রেকর্ড কি হইতেছে নাকি হইতেছে না। দেখো, যেটা হয়েছে এটা হচ্ছে ফুটবলটাকে তুমি গোড়ায় দিছো কোন দিকে? এই যে গোলবারের দিকে। কত মিটার/সেকেন্ডে? 9 মিটার/সেকেন্ডে। ঠিক আছে, এত বেগে এই দিকে ওকে গড়ায় দিছো 8 মিটার দূরে থাকা গোলবারের দিকে। এখন এটা পৌঁছাবে কিনা এটা বের করার জন্য আমার আগে বের করতে হবে মন্দন কত। কারণ এখানে যদি কোনো ত্বরণ মন্দন না থাকতো তাহলে তো এই বস্তুটা আজীবন চলমানই থাকতো, অবশ্যই পৌঁছাইতো। বাট এটা তো একটা মন্দন আছে বা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বলটা চেষ্টা করবে ফুটবলকে থামায় দেওয়ার। তাহলে আমরা কি ঘর্ষণ বলটা বের করি? ঘর্ষণ বল কি হবে? বললাম তো যে হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণের যে মানে গতি ঘর্ষণ সহগ ইন্টু এর সাথে ওজন গুণ করতে হবে। তাহলে দেখো, ঘর্ষণ বল এটাকে আমরা এফ ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করলাম বলটাকে। এটা সমান কি হবে? দেখো, গতি ঘর্ষণ গুণাঙ্ক এটাকে আমরা মিউ কে লিখি। ঠিক আছে, মিউ ইন্টু কে। শুধু মিউ লিখলেও হবে, সমস্যা নেই। বাট মনে রাখবা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা কি লিখি? মিউ এস। কে বলতে হচ্ছে কাইনেটিক। ঠিক আছে, কে বলতে হচ্ছে কাইনেটিক। গতিশীল অবস্থায় যে গুণাঙ্কটাকে আমরা মিউ কে দিয়ে লিখি, আর স্থিতিশীল অবস্থায় মিউ এস। এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ সহগ। ঠিক আছে, সো মিউ কে।
অথবা শুধু মিউ লিখলেও হবে, তোমার যদি কঠিন লাগে এক কাজ করো মিউই লেখো, ঠিক আছে? মিউ লিখলা, তুমি চাইলে কে দিতে পারো এখানে, ঠিক আছে? মিউ কে ইন্টু এম জি, ওজন কি এম ইন্টু জি না? তাহলে দেখো গতি ঘর্ষণ সহগ দেওয়া আছে কত 30/49 ইন্টু ফুটবলটা ভর দেওয়া আছে 450 গ্রাম, এটাকে আমরা কি 1000 ভাগ দিয়ে কিসে নিব? অথবা আমরা এমটা বসাবো না, দাঁড়াও এমটা না বসাই, সমস্যা নেই, এম আসলে এখানে কোনো ম্যাটার করে না, বুঝছো? আচ্ছা এম দিলাম ইন্টু জি এর মান কত 9.8, ঠিক আছে? আচ্ছা 9.8 আর 49, এই 9.8 এর সাথে 5 গুণ করলে এটা পাওয়া যায়, ঠিক আছে? 5 আর 30 কাটলে 6, এটা থাকতেছে কি 6 এম। এম কি ভর, আমি এমটা বসাই নেই এখনো, ঠিক আছে? কারণ এম একটু পরে কাটাকাটি যাবে, সো বসায় আবার কাটাকাটি করো দরকার নাই তো। তাহলে দেখো তো ঘর্ষণের ফলে মন্দন কত হবে? ঘর্ষণের ফলে মন্দনের মান কত হবে? মন্দনের মান আমরা কিভাবে বাইর করব? এফ ডিভাইড বাই এম। তুমি বল জানো, তারপর হচ্ছে ভর জানো, মন্দন বের করা কি কোনো ব্যাপার? দেখো ওর বল হচ্ছে কত, বল হচ্ছে 6 এম, তাই না? মিটার কিন্তু না, এটা 6 এম। এই যে ঘর্ষণের ফলে যে বল, ওইটার মান কত 6 ইন্টু এম। এম কি ওর ভর, এমটা কি ছিল ভর ছিল, কিন্তু এই এমটা কি ভর, মনে রেখো। তুমি চাইলে এখানে যে 450 গ্রাম না, এটা কেজিতে নিয়ে 0.45 বসাতে পারো, বাট এই যে এখানে যখন তুমি বলটাকে ভর দিয়ে ভাগ দেবে, এটা অটোমেটিক কাটা যাবে। সো কেন কষ্ট করে আমি ওই যে 450 কে 1000 ভাগ দিয়ে আবার ভরটা বসাবো, এখানে দরকার আছে? কারণ এম তো কাটাই যাবে। তাহলে ঘর্ষণের ফলে যে মন্দন সেটা কত 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আমরা চেক করব এই যে মন্দন অবস্থায় এটা সামনে কত সেকেন্ড সামনে আগাবে, কতক্ষণ সামনে আগাবে, ঠিক আছে? কতক্ষণ সামনে আগাবে। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? আমরা জানি ভি সমান ইউ মাইনাস এটি। এই যেহেতু মন্দন এই জন্য আমরা মাইনাস দিচ্ছি, ঠিক আছে? ভি কি শেষ বেগ, এই বস্তুটা আগাইতে আগাইতে কি শেষ বেগ শূন্য হয়ে যাবে না? তাহলে শেষ বেগের মান শূন্য। আদি বেগ কত বস্তুটার, কততে লাথি দিচ্ছে 9 মিটার পার সেকেন্ড না? আদি বেগ হচ্ছে 9। মন্দনের মান কত 6 ইন্টু টি লিখলাম। তাহলে টি এর মান কত আসবে বলো তো? টি এর মান আসবে 6/9 নাকি 9/6? টি এর মান আসবে 9/6, ঠিক আছে? 9/6, 3 দিয়ে কাটো, এটা আসবে 3, এটা আসবে 2, ঠিক আছে? সো 1.5 সেকেন্ড। তার মানে ফুটবলটা সামনে কতক্ষণ যাবে? 1.5 সেকেন্ড সামনে আগাবে, ঠিক আছে? ওকে, এখন আমরা বাকিটা করে ফেলি, ঠিক আছে? দেখো আমাদের প্রশ্ন হচ্ছে এটা সামনে কত দূর যাবে। আমরা এখন বের করবো মন্দন অবস্থায় এটা সামনে কতটুকু আগাবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা কি সামনে মানে ওই 8 মিটার দূরত্ব পর্যন্ত যাইতে পারবে কি পারবে না। তাহলে দেখি আমরা এস এর মান এস বের করি, বা মন্দন অবস্থা অতিক্রান্ত দূরত্ব কি? ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, ঠিক আছে? এই সূত্র দিয়েও করতে পারো, অথবা ওই যে ওই সূত্র ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এটা মন্দন কি লিখবা ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ওইটা দিয়ে মান বসালে সুন্দর করে একই অ্যান্সার আসবে, ঠিক আছে? এখানে দেখো আদিবেগ কত, আমি এই অঙ্কটা এই সূত্র ব্যবহার করতেছি কারণ আগের অঙ্কগুলোতে ওই যে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার এই সূত্র দিয়েই করছি। আদিবেগের মান হচ্ছে 9, চূড়ান্ত বেগের মান হচ্ছে 0 ডিভাইড বাই 2, সময় হচ্ছে 1.5, তাই না? ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন করো, 9 ডিভাইড বাই 2 এটা হচ্ছে 4.5, এর সাথে গুণ দিতেছে 1.5, দুটা গুণ করলে কত আসছে? 6.75। তাহলে ফুটবলটা কতটুকু আগাইছে 6.75 মিটার, আরো যাওয়ার দরকার ছিল কত? যাওয়ার দরকার ছিল 8 মিটার। তাইলে ও কি গোল পোস্ট পর্যন্ত যাইতে পারছে? পারে নাই। তাহলে উত্তর হচ্ছে গোল হওয়া সম্ভব না। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটা বাস 62 মিটার দূরের একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, এতে বাসটি পথচারী 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। সেখানে দেখো একটু তোমাকে কনফিউজ করার জন্য 200 সেন্টিমিটার দিয়েছে, 200 সেন্টিমিটার মানে কি আসলে 2 মিটার। সেটাকে আমরা কি চিন্তা করবো? এটাকে আমরা চিন্তা করবো কি 2 মিটার, ঠিক আছে? 200 সেন্টিমিটার যা 2 মিটার তাই। আচ্ছা ওকে, দেখো প্রথম প্রশ্ন, বাসটির ব্রেকজনিত বলের মান কত? গ নাম্বার, বাসটির ব্রেকজনিত বলের মান কত? দেখো বাসটির আদি বেগ কত বলো? বাসটির আদি বেগ, আমি যখন তোমাদের এর আগের অধ্যায়টা করাইছি তখন আমি শিখাইছিলাম যে হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ার দিলে কেমনে মিটার পার সেকেন্ডে নিতে হয়। সো আমি শর্টকাটটা বলে দিই, কোনো একটা বেগ যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে ওইটাকে জাস্ট 3.6 দিয়ে ভাগ দিবা। কি করবা? 3.6 দিয়ে ভাগ দিবা, তাহলে কি পেয়ে যাবা? মিটার পার সেকেন্ড পেয়ে যাবা, ঠিক আছে? তো আদি বেগ কত? 180 কিলোমিটার পার আওয়ার না, এটাকে আমরা 3.6 দিয়ে ভাগ দিলাম, 3.6 দিয়ে ভাগ দিলাম,
এটা কি আসবে, যে উত্তরটা আসবে এটা আসবে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে? অ্যান্সার আসবে মিটার পার সেকেন্ডে। 180 বাই 3.6, 50, কত 50 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওর আদিবেগ, ঠিক আছে? ওকে, আদিবেগ আমরা পেয়ে গেছি। আচ্ছা, ওর অতিক্রান্ত দূরত্ব কত বলো তো? এই যে বাসটা থামতেছে, থামার আগে অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো। একটা বাস ছিল এখানে, বাসটা থেকে 65 মিটার দূরে ছিল কি আমার একজন পথচারী, না 62 মিটার দূরে, 62 মিটার দূরে, 62 মিটার দূরে ছিল কি একজন পথচারী। এই যে এখানে ছিল একজন পথচারী, বাসটা ব্রেক চাপার কারণে কি একটু আগেই থেমে গেছে, 2 মিটার আগে থেমে গেছে, তার মানে একটু হচ্ছে 2 মিটার। তাহলে বলো ব্রেক চাপা অবস্থায় বাসটা কত মিটার গেছে? 60 মিটার না? এই 2 মিটার কই পেলাম? এই যে 200 সেন্টিমিটার। দেখো পথচারীর 2 মিটার আগে থেমে গেছে বাসটা, ওটা 200 মিটার 200 সেন্টিমিটার বলছে। তাহলে দেখো 62 মিটার দূরে ছিল পথচারী, 2 মিটার আগে থামছে, মানে 60 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আমরা কি জানি বলো? আমরা জানি এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2, তাই না? এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। দেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কত? 62 হবে, বাট -2 করতে হবে। কেন? কারণ হচ্ছে ওই যে 2 মিটার আগে থেমে গেছে। এটা সমান কি আদিবেগ, আদিবেগের মান কত ছিল ওর? 50। থেমে গেছে মানে কি শেষ বেগের মান 0, তাই না? ডিভাইড বাই 2 ইন্টু টি। এখান থেকে আমরা কি সময়ের মানটা পেয়ে যাব, তাই না? তাহলে সময় কত লাগছে এটা পেয়ে যাব। সময় এটা কি বসাবো বলো? 60 ইকুয়ালস টু 50 ডিভাইড বাই 2 কত? 25 ইন্টু টি, তাই না? আচ্ছা, তাহলে টির মান আসবে কত? 60 বাই 25, 60 বাই 25 কত আসে? 2.4। তার মানে সময় লাগছে কতটুকু? 2.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একটু সময় পরও থামছে। এখন আমার প্রশ্ন তো বলছে যে বাসটির ব্রেক জনিত বলের মান কত, ঠিক আছে? আচ্ছা, আমার কি বলের মান বের করার জন্য অবশ্যই আমার ত্বরণ বের করা লাগবে। ত্বরণের সাথে যদি আমি ভরটা গুণ করতে পারি, তাহলে আমি বল পেয়ে যাই। এফ সমান এম এ বের করলে তো এম এর মান দেওয়াই আছে, তাই না? তাহলে আমি বল পেয়ে যাব। তাহলে দেখো ত্বরণ বের করার সূত্র কি? এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, তাই না? এখানে চূড়ান্ত বেগ কত? 0। আদি বেগ কত? আদি বেগ ছিল আমাদের কত ছিল? 50, তাই না? 50 ডিভাইড বাই 2.4, এটা কি আমাদের বেরো যাবে হচ্ছে ত্বরণের মান। ত্বরণের মান আসবে 50 ডিভাইড বাই 2.4, 20.833, 20.833। আচ্ছা, আমরা ত্বরণ পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বল কত হবে, বা ব্রেক জনিত বল কত হবে বলো? সুতরাং এফ বি লিখলাম, ঠিক আছে? ব্রেক জনিত বল যেহেতু বি লিখলাম, এফ বি সমান কি? এম ইন্টু এ, তাই না? আচ্ছা, এম ইন্টু এ, ভর কত? 1000 ইন্টু 20.833, এটা আসবে কত? 20,833, 20,833 নিউটন। বুঝতে পারছো এটা? অঙ্কটা কিন্তু কঠিন না, অত সহজই আছে, ঠিক আছে না? মানগুলো তো সব ঠিকই বসাইছি না? ঠিকই আছে, এখানে ভুল হওয়ার কথা না, ভুল হওয়ার কথা না। আচ্ছা দেখো ঘ নাম্বার। আচ্ছা, এটা কি আরেকটা নাই? এখানে ঘ নাম্বার করি, ঘ নাম্বার জন্য আলাদা স্লাইড তো দেখি নাই, ঘ নাম্বার জন্য আলাদা স্লাইড নেই। তাহলে এখানে আমাদের ম্যাথটা করে ফেলি আমরা, এটা মুছে দিই, এই যে আছে তো। আচ্ছা দেখো পাইছি, দেখো কি বলছে? 180 কিলোমিটার পার আওয়ার, এই প্রশ্নটাই সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তার মানে দেখো তুমি এই দুর্ঘটনা এড়াতে চাইতেছ, অর্থাৎ দুর্ঘটনা এড়ানো মানে কি? এই যে তোমার থেকে পথচারীর দূরত্ব ছিল 62 মিটার, তুমি এক্সাক্ট 62 মিটার এসে যদি থেমে যাও, তাহলে কি দুর্ঘটনা মানে এড়াইতে পারবে না? তুমি এখান থেকে ধরো ব্রেক চাপছো, ব্রেক চাপতে চাপতে একদম এক্স্যাক্টলি পথচারীর সামনে এসে থামছো, মানে 62 মিটার দূরে এসে থামছো, তখন কি হবে? দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তো দেখো তোমার আদিবেগ কত ছিল, আমরা দেখি। আদিবেগ ছিল কিছু একটা 50 মিটার পার সেকেন্ড, বাট এখন বলছে কত আদিবেগ হইলে। তার মানে এখন আসলে আমরা আদিবেগ জানি না, ঠিক আছে? আমরা দেখবো আদিবেগ কত হইলে একই মন্দনে যখন আমরা ব্রেক চাপবো, বা একই বলে যখন আমরা ব্রেক চাপবো, তখন হচ্ছে এই দুর্ঘটনা আটকানো সম্ভব। তো আমরা ত্বরণ কত পাইছিলাম বলো তো? আচ্ছা ওই কি স্লাইডটা কি মুছে গেছে, নাকি আমরা পরের স্লাইডে করছিলাম? ও পরের স্লাইডে করছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমরা ব্রেক জনিত মন্দন কত পাইছিলাম? 20.833 না? 20.833। তো এই যে এখন আমরা দেখবো হচ্ছে কত আদিবেগে ও চললে
একই মন্দনে একই জায়গায় যায় থামতো, 62 মিটার দূরে যায় থামতো, ঠিক আছে। সো আমরা ধরবো কি, মানে প্রশ্নটা কি তোমরা বুঝছো, বর্তমান আদিবেগ কত হইলে ও হচ্ছে ওই সমপরিমাণ মন্দন প্রয়োগ করবে, তারপর এখানে যে থামতে পারতো, ঠিক আছে, ওইটাই আমরা বাইর করব। তাহলে দেখো আমরা এখানে আদিবেগের মান জানি না, ঠিক আছে, মন্দনের মান কিন্তু জানি। মন্দনের মান আমরা কি পেয়েছিলাম, 20.833 না, এটা কি মন্দন, ঠিক আছে, 833 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল আমার মন্দন। আচ্ছা, এখানে দূরত্ব কত, এস সমান কত বলো তো, কত দূরে যে থামতে হবে, 62 মিটার না। আচ্ছা, তাহলে আমরা সূত্র খাটাই, 62 মিটার দূরে যে থামলে ওর চূড়ান্ত বেগ কত হবে বলো তো, ভি সমান 0 হয়ে যাবে না। তাহলে আমরা লিখতে পারি এস সমান ইউ প্লাস ভি, এস সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। আমরা এই সূত্র ব্যবহার করবো বলো তো, আমরা এই সূত্র ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। তোমরা কি এই সূত্রের সাথে পরিচিত আছো? এই সূত্র কেন ব্যবহার করতেছি বুঝতেছো? কারণ আমি চূড়ান্ত বেগ জানি, আদি বেগ জানি, ত্বরণের মান জানি, খালি দূরত্বের মানও জানি, বাইর করতে হবে কি আমার আদি বেগটা বাইর করতে হবে। সরি, আদি বেগ জানি না, দেখো এই ভি এর মান জানি, এই এ এর মান, ত্বরণের মান জানি বা মন্দনের মান জানি, এই এস এর মানও জানি, মানে সরণের মানও জানি। জাস্ট মান বসালে আমরা ইউ এর মান পাওয়া যাবো না? তাহলে দেখো চূড়ান্ত বেগ হচ্ছে 0, আদি বেগের মান তো বাইর করবো, মাইনাস 2 ইন্টু মন্দনের মান কত 20.833 ইন্টু সরণের মান কত 62, মান বসাতে ইউ স্কয়ার মান কত আসে, ইউ স্কয়ার সমান আসে 208 না 2583 আসে, 83.33। আচ্ছা, তাহলে বলো তো ইউ এর মান কত হবে, এটাকে রুট দিতে হবে, তাহলে ইউ এর মান আসবে 50.826 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো ওর যদি 50 মিটার পার সেকেন্ড না থেকে একটু বেশি বেগ থাকতো, 50.826 এই বেগও যদি থাকতো, তাইলেও একদম পারফেক্টলি 62 মিটার এসে থামতো। এখন যেহেতু একটু মানে প্রথম কেসে কি ছিল, ওর বেগটা একটু কম ছিল, একটু কম থাকার কারণে একটু আগে থামছে। একদম পারফেক্টলি যদি এই বেগটা থাকতো, তাহলে একদম পথচারীর সামনে যে থামতো, বুঝছো, মানে 62 মিটার যে তারপর থামতো। এটাই আমাদের এখানে উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে টেবিলে রাখা 500 গ্রাম ভরের একটা বইয়ের কার্যকরী বল 4.88 নিউটন। ওকে, আচ্ছা, মহাবিশ্বের দুটি ভিন্ন স্থানে এক্স ও ওয়াই এর ভরের অনুপাত m/m সমান 81:1 এবং এদের ব্যাসার্ধের অনুপাত r/r সমান 4:1। আচ্ছা, এক্ষেত্রে gx এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে কোন স্থানে বইটির ওজন কম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালের ম্যাথ। একবার নিজেরা চেষ্টা করো, দেখো পারো কিনা। এটা যে পারবা ধরে নিব, তার হচ্ছে ব্রেনটা খুব ভালো কাজ করে। তারপর আমি করে দিচ্ছি, পারছো তোমরা? পারছো? এটা দেখো প্রথম পার্টটা, এই যে কার্যকরী বল 4.88 নিউটন, এটা ছিল গ নাম্বার যে প্রশ্ন, ওইটার সাথে ছিল আর কি, ঠিক আছে, ওইটার জন্য এই পার্টটা দিয়েছে। গ নাম্বার প্রশ্ন তো আমাদের লাগতেছে না, তাই না? কারণ হচ্ছে গ নাম্বার প্রশ্ন আসলে অন্য একটা টপিকের উপরে ছিল, এই জন্য আমি স্লাইডে রাখি নাই, বুঝছো। গ নাম্বার প্রশ্ন এই বল অধ্যায়ের উপরে ছিল না, একটু অন্য টপিকে ছিল, এই জন্য স্লাইডে রাখি নাই, যেহেতু আমি বল অধ্যায়ের সিকিউ সলভ করতেছি। আচ্ছা দেখো আমরা কিভাবে সলভ করব, আমরা দেখি। এই যে দেখো প্রথমত এটা হচ্ছে ধরো এক্স স্থান, মহাবিশ্বের দুইটা স্থান, এটা হচ্ছে কি এক্স স্থান, ঠিক আছে, আর এটা কি আমার, এটা হচ্ছে আমার ওয়াই স্থান, ঠিক আছে। আচ্ছা, বলছে কি দেখো বড় হাতের এক্স এই জায়গায় এই স্থানের ভর আমি ধরতেছি বড় হাতের এম, আর এই যে ওয়াই এটার ভর ধরতেছি ছোট হাতের এম, এটার ব্যাসার্ধ, ঠিক আছে, বড় এটা ব্যাসার্ধ আমরা ধরতেছি তোমার বড় হাতের আর, ঠিক আছে, এটা ব্যাসার্ধ দিলাম বড় হাতের আর, আর এইটা ব্যাসার্ধ আমরা ধরবো ছোট হাতের আর, ঠিক আছে, এটা ব্যাসার্ধ ধরবো ছোট হাতের আর। দুইটা স্থান, একটু জিনিসটা বুঝো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো যে কোনো স্থানে আমি যদি ওদের বলের অনুপাত নির্ণয় করি, ঠিক আছে, এই স্থানে ওর বল কতটুকু হবে এটা বের করতে পারবো আমরা। এই স্থানে ওর বল কিভাবে মানে কতটুকু হবে বের করতে পারবো না, gmm ডিভাইড বাই r স্কয়ার। আচ্ছা দেখো আমি করতেছি, তোমরা টেনশন করো না, এটা পারবা, খুব সহজ অঙ্ক। ধরি বস্তুটির ভর, m, বস্তুর ভর m, ঠিক আছে, বস্তুর ভর যদি বের করতে পারবা যে 4.88, এটা থেকে দরকার নেই, আমরা m ধরলেও হবে, সমস্যা নেই, যে কোনো ভরে ধরো না কেন কাটাকাটি যাবে, সো ভর কষ্ট করে বের করতে নেই। আমরা করবো কি, ধরি বস্তুর ভর m, ছোটদের m ধরলাম, ঠিক আছে। এখন দেখো তো এক্স স্থানে বস্তুর কি বলবো, এক্স স্থানের বস্তুর হচ্ছে যে ওজন ওইটা বাইর করবো, আর ওয়াই স্থানে বস্তুর ওজন বাইর করবো, তারপর তোদের অনুপাত করবো, ঠিক আছে।
সো দুজনের মধ্যে অনুপাত করলে বুঝবো না কোন পাশের ইয়াটা বেশি হচ্ছে। দেখো লিখি এক্স স্থানে ওজন ডিভাইডেড বাই ওয়াই স্থানের ওজন, দুটোর অনুপাত ওয়াই স্থানে ওজন। এই ওজন অনুপাত কি হবে দেখো আমরা বাইর করি। এক্স স্থানের ওজন কি হবে বলো তো? এক্স স্থানের ওজন ওই যে সূত্র GMM ডিভাইড বাই ডি স্কোয়ার, তোমরা তো ক্লাস 8 শিখছো, এই যে মহাকর্ষের সূত্রগুলো শিখছো না, জি ইন্টু এক্স স্থানের সূত্র, এক্স স্থানের ভর কত, বড় হাতের এম, ঠিক আছে, আর বস্তুর ভর কত, ছোট হাতের এম। আচ্ছা দেখো আমি ধরো এই যে এখানে রাখছি বস্তুটা, এখানে ছোট হাতের এম ভরের বস্তুটা রাখছি, তাহলে ওর সাথে ওই বস্তুর মহাকর্ষীয় যে আকর্ষণ বল সেটা বের করার সূত্র এটা না, GMM ডিভাইড বাই আর স্কোয়ার, এটা কি বড় হাতের আর স্কোয়ার হবে, তাই না? আচ্ছা, আর ওই স্থানে মানে এইখানে যদি তুমি এম ভরের বস্তুটা রাখো, এম ভর ধরবো আমরা, এটাকে আমরা এম প্রাইম ধরি, কারণ এম ভর তো আমি ওই যে ছোট বস্তুটাকে ধরছি, এটাকে আমরা এম প্রাইম ধরি, বস্তুর ভর আমরা ধরলাম কি এম প্রাইম, ঠিক আছে, এই যে এম প্রাইমের বস্তুটা এখানে রাখতেছি। আচ্ছা দেখো সেই ক্ষেত্রে ওই ইয়াটার উপর যদি তুমি সেম বস্তুটা রাখো তাহলে ওইটার উপরে তোমার ওজন কত হবে, জি ইন্টু ওই ছোট বস্তুটার ভর ইন্টু যে বস্তুটা রাখছো ওইটার ভর ডিভাইড বাই ছোট হাতের আর স্কোয়ার, তাই না? এটা তো তোমরা শিখছো GMM বাই ডি স্কোয়ার। আচ্ছা এবার দেখো তো জি কাটা যায় না, এম প্রাইম আর এম প্রাইমও কাটা যায়, কি কি থাকে দেখি আমরা, থাকে হচ্ছে বড় হাতের এম বাই এম। দেখো এই যে আর স্কোয়ার এটা ভাগাকার আছে, এই আর স্কোয়ার এখানে ভাগাকার আছে, এটা এখানে যে গুণ হয়ে যাবে না, চিন্তা করো এটা নিচে ভাগাকার থাকলে কি উপরে যে গুণ হয়েছে না, তো এটা কি লিখতে পারি এম বাই এম ইন্টু এই যে ছোট হাতের আরটা উপরে থাকবে এটার উপরে স্কোয়ার ডিভাইড বাই বড় হাতের আর উপরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এম বাই এম ইন্টু ছোট হাতের আর ডিভাইড বাই বড় হাতের আর এর উপরে স্কোয়ার। এখন দেখো তো এই মানগুলো দেওয়া আছে না, ওই দেখো m:m মানে 81:1, তার মানে m বাই m মানে কি বড় হাতের m ডিভাইড বাই ছোট হাতের m, একই কথা। তো এটার মান দেওয়া আছে কত 81:1, 81:1 মানে কি 81 ডিভাইড বাই 1, তার মানে এইটার মান আছে কত 81, এটুকুর মান কত আমার 81 না, দেখো এটার মান হচ্ছে 81। আর এই যে r ডিভাইডেড বাই r, এই যে দেখো এখানে দিছে কি r বড় হাতের r ডিভাইড বাই ছোট হাতের r, এটার মান কত 4:1, তার মানে 4 ডিভাইড বাই 1, তাহলে আমি r ডিভাইড বাই r বাইর করলে কত হবে 1:4। বুঝতে পারছো জিনিসটা? ওকে, মানে জাস্ট উল্টে যাবে, ঠিক আছে? তাহলে দেখো m ডিভাইড বাই m, এটার মান বসাই দিই 81 ইন্টু এই ছোট হাতের r ডিভাইড বাই বড় হাতের r, এটা ছিল 1/4, এটার উপরে একটা স্কোয়ার পড়বে, ঠিক আছে, তার মানে 1/4 এটার উপরে স্কোয়ার পড়বে, ঠিক আছে? তাহলে কি হবে 81 ডিভাইড বাই 16, ঠিক আছে, 81 ডিভাইড বাই 16, এটা কি এক্স স্থানে ওজন ডিভাইড বাই ওয়াই স্থানে ওজন, তাহলে এটা তোমরা পারবা না? তাহলে এক্স স্থানের ওজন কি হবে ওইটার, দেখো আমি আবার দেখাইতেছি, এটা বাকিটুকু কমপ্লিট করে দিই না তোমরা বুঝবা না। তাহলে আমরা অনুপাত যে পাইলাম এটা কার অনুপাত পাইছি বলো তো, এক্স স্থানের ওজন আর ওয়াই স্থানের ওজন অনুপাত না? তাহলে আমরা বলতে পারি যে আমরা এক্স স্থানের ওজনকে WX দিয়ে লিখলাম ইস টু ওয়াই স্থানের ওজন ওইটা লিখলাম WY, ঠিক আছে, এক্স স্থানের ওজন ওয়াই স্থানের ওজন, এটা কত পাইছি আমরা 81 ডিভাইড বাই 16, তার মানে 81:16, ঠিক আছে, এটাই আমার উত্তর। তাহলে বলো তো কার ওজনটা বেশি, কোন স্থানের ওজনটা বেশি, এক্স স্থানের ওজনটা বেশি, তুমি অনুপাতের দিকে তাকাইলেই বুঝবা, দেখছো WX যদি 81 হয় তাহলে WY হচ্ছে 16, তার মানে এটার মান বেশি। সো কোন জায়গায় আমার ওজন বেশি হবে, আচ্ছা ওজন বেশি হবে হচ্ছে এক্স স্থানে, তাহলে আমরা বলছি কোন স্থানে বইটার ওজন কম হবে, এটা কি হবে ওয়াই স্থানে, ঠিক আছে, উত্তর হবে কি ওয়াই স্থানে। পারবা না এটা? একবার করো, চেষ্টা করো, তাহলে পারবা, ঠিক আছে? পরে ম্যাথটা দেখি আমরা। আচ্ছা এটা তো ঘ একটাই অঙ্ক, আর দেখা লাগবে না, গ তো আর নাই এটা। আচ্ছা দেখো এই যে এখানে কি বলছে, বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ a এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড হয়। তার মানে দেখো এই বস্তুটা এদিকে যাইতেছে কয় মিটার পার সেকেন্ডে, 20 মিটার পার সেকেন্ডে, ওর ওজন কত 600 কেজি। এই বস্তুটা এদিকে আসতেছে কয় মিটার পার সেকেন্ডে, 10 মিটার পার সেকেন্ডে, ওর ভর কত 400 কেজি, আর দুইটার মধ্যবর্তী দূরত্ব 300 মিটার। আচ্ছা যদি মধ্যবর্তী দূরত্ব দিয়ে আমাদের কোনো কাজ নেই, দেখো আমরা শুরু করি। প্রথমত তোমার হচ্ছে আমরা দেখি যে হচ্ছে এই বস্তু দুটার সংঘর্ষের পরে ইয়াটা কত হয়, ঠিক আছে? আচ্ছা এখানে তো ইয়ার কাজ আছে, সময়ের কাজ আছে, মানে দূরত্বের কাজ আছে, কারণ প্রথম প্রশ্ন গ নাম্বার প্রশ্ন বলছে তাদের মধ্যে ইয়াটা বাইর করতে, কি বলে দূরত্বটা, সময় বাইর করতে, ঠিক আছে, কত সেকেন্ড পর সংঘর্ষটা হবে। আচ্ছা দেখি তো আমরা, ধরো এখানে একটা বস্তু আছে, ওর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এখানে ভরটা কাজে লাগবে না এই অঙ্কের জন্য। আচ্ছা এখানে একটা বস্তু আছে, ওর ভর কত 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা ওদের মধ্যবর্তী দূরত্ব কত 300 মিটার, ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়াই আছে। আচ্ছা
তাহলে এটা কি আমার আর তোলার দরকার আছে? তোমরা এটা ওখানে ক্লিয়ার দেখা যাইতেছে না? হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা, এখন দেখো প্রশ্ন করছে এদের মধ্যে কত সেকেন্ড পর সংঘর্ষ হবে। তাহলে আমরা ধরে নেই যে হচ্ছে, দেখো এইখানে ছিল একটা বস্তু, এখানে একটা ছিল বস্তু, ঠিক আছে? ধরলাম আমরা টি সময় পর সংঘর্ষ হবে। কি করব? ধরি টি সময় পর সংঘর্ষ হবে, ঠিক আছে? টি সময় পর সংঘর্ষ হবে। আচ্ছা, টি সময় পর যদি সংঘর্ষ হয়, বলো তো টি সময়ে ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই বস্তুটা এখানে ছিল, ওর বেগ ছিল কত? ওর বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে ওর টি সময় পর ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে? 20 ইন্টু টি না? বলো, 20 ইন্টু টি না? আর টি সময়ে ওর অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? ওর বেগ ইন্টু সময়, আমরা এস সমান বা স্মরণের সূত্র কি জানি? এস সমান ভি ইন্টু টি না? ভি ইন্টু টি। দেখো এখান থেকে এখানে স্মরণ 20 ইন্টু টি, যে আমি ধরছি যেহেতু টি সময়। আচ্ছা, তাহলে টি সময় পর সংঘর্ষ হলো, ও তো টি সময় পর্যন্ত সামনে আগাবে। ওর বেগ আমার কত ছিল? ওর বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব কত? 10 ইন্টু টি। এখন দেখো ও 20 টি, এইটুকু স্মরণ বা এইটুকু পরিমাণ সামনে গেছে, ও 10 টি এইটুকু পরিমাণ সামনে গেছে। এই দুইটার দূরত্ব কত? এই 20 টি আর 10 টি যোগ করলে কত ছিল আমার? এই যে টোটাল দূরত্বটা, যেটা কিনা 300, তাই না? তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে, এটা জাস্ট একটু লিখবা যে প্রথম বস্তুর ভর হচ্ছে, না প্রথম বস্তুর ভর না, প্রথম বস্তুর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ধরে টি সময় পর সংঘর্ষ হবে। সুতরাং প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 ইন্টু টি, দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 ইন্টু টি, ঠিক আছে? তারপর লিখবা এই যে এটা, যে প্রশ্ন মতে প্রশ্ন মতে 20 টি প্লাস 10 টি, এদের যোগফল কত বলো? 300 মিটার না? 300 মিটার। তার মানে লিখতে পারি 30 টি, 30 টির মান হচ্ছে 300। তাহলে টি এর মান কত আসবে? যোগ মানে গুণ ভাগটা করো, দেখো হচ্ছে 10 মিটার 10 সেকেন্ড আসবে, ঠিক আছে? তাহলে সংঘর্ষ কতক্ষণ হবে? 10 সেকেন্ড। এটা এস লিখছি কিন্তু 10 সেকেন্ড, ঠিক আছে? তো আমরা 10 সেকেন্ড পর বস্তু দ্বয় সংঘর্ষ হবে। তাহলে গ নাম্বার শেষ। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, বিশ্লেষণ করো। আচ্ছা, দেখো বস্তু দুইটা সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? সংঘর্ষের পর কি বলছে? তাদের মিলিত বেগ, তার মানে সংঘর্ষের পর কি হয়েছে? দুইটা একসাথে মিলে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, কি হয়েছে? একটা বস্তু এদিকে যেতেছিল, একটা এদিকে আসতেছিল, দুটা মিলে গেছে। মিলে যাওয়ার পর দুটো এই দিকে, কোনটার দিকে? বলে দিছে এর দিকে, দেখছো? এইভাবে আসতেছিল, এইভাবে আসতেছিল, সংঘর্ষ হয়েছে, তারপর এর দিকে কত মিটার পার সেকেন্ডে? 8 মিটার পার সেকেন্ডে যেতেছে। দেখো আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে কি জানি? এই যে আমি কনসেপ্টের যে ভিডিও পরে দেখাইছি, ওই ভিডিওতে যাবা, যে হচ্ছে দেখবা যে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার একদম ডিটেলস দেওয়া আছে কি বুঝে। তো ভরবেগের সংরক্ষণশীলতা আমি যদি রিপিট করি, এটা বলে যে সংঘর্ষের আগের যে ভরবেগ আর সংঘর্ষের পরে যে ভরবেগ সেটা সমান থাকে। সো আমরা কি করব? সংঘর্ষের আগের যে টোটাল ভরবেগ আর সংঘর্ষের পরে যে টোটাল ভরবেগ, দুইটি আলাদা আলাদাভাবে বাইর করবো, দেখবো দুইটা সমান হয় কিনা। সমান হইলে তারা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা মেনে চলছে, আর সমান না হলে মেনে চলে নাই, শেষ। আচ্ছা দেখো, আমরা লিখলাম ঘ নাম্বার। ধরি দেখো লিখবা যে যা যা দেওয়া আছে, লিখবা যে প্রথম বস্তুর ভর m1 সমান কত? 600 কেজি, 600 কেজি, ঠিক আছে? তারপর দেখো ওর বেগ, প্রথম বস্তুর বেগ, এটার মান কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো দ্বিতীয় বস্তুর ভর কত? দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে আমাদের 400 কেজি। দ্বিতীয় বস্তুর বেগ কত দেওয়া আছে? -10 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন আসতে পারে -10 মিটার পার সেকেন্ড কেন? দেখো বেগ একটা ভেক্টর রাশি, এই দিকের বেগ যদি তুমি পজিটিভ ধরো, এই দিকের বেগ কি ধরবা? নেগেটিভ ধরতে হবে, মনে থাকবে। এইদিকে 200, সরি এইদিকের বেগ হচ্ছে 20, তাহলে এইদিকে 10টাকে আমার লিখতে হবে -10, কারণ দিক উল্টে গেছে। ওকে, তাহলে দেখো সংঘর্ষের পূর্বের ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, ঠিক আছে? মোট ভরবেগ, এটা কি হবে? লিখলাম ভরবেগকে আমরা মানে প্রকাশ করি পি দিয়ে, ভরবেগকে প্রকাশ করি পি দিয়ে। সো পি আই লিখলাম, আই মানে ইনিশিয়াল। তুমি এটা না লিখলে হবে, সমস্যা নেই, তুমি জাস্ট যেগুলো যোগ করে দিলে হবে। সো আমরা গুণ করি, দেখো 600 ইন্টু 20 যোগ 400 ইন্টু -10 কত আসে? 600 ইন্টু 20 কত? 1200 না 12,000 মাইনাস 4,000। আচ্ছা, 12,000 থেকে 4,000 বিয়োগ দিলে আমার থাকবে 8,000। 8,000 আর ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ হচ্ছে এ এর দিকে, মানে ওই দিকে সামনের দিকে কতটুকু? 8 মিটার পার সেকেন্ড। এখন মিলিত বেগ মানে কি? দুইটা বস্তু এমন সংঘর্ষ হয়েছে, দুইটা একসাথে মিলে গেছে, মিলে সামনে গেছে, বুঝছো? তার মানে দুইজনের বেগই কত? 8 মিটার পার সেকেন্ড না?
মানে কোনো একটা কারণে ওরা এবার সংঘর্ষ পর মিলে গেছে, মিলে সামনে গাইতেছে। তাহলে দেখো দুইটার বেগই কত, 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ভি এর মান, মানে দেখো V1 আর V2 দুইটা কি সমান না? মানে ওর চূড়ান্ত এর চূড়ান্ত বেগ ওর চূড়ান্ত বেগ দুইটা সমান না? সে কত, 8 মিটার পার সেকেন্ড। আর যেহেতু ওই দিকে যাইতেছে, ওই দিকের মানে দিকটাকে আমি পজিটিভ ধরছিলাম, এই জন্য +8 দিছি। যদি এই দিকে যেত তাহলে -8 দিতাম, কারণ আমরা শুরুতেই কিন্তু ওই দিকে পজিটিভ ধরে ম্যাথ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হবে? সংঘর্ষের পরে ভরবেগ লিখলাম না, তোমরা লিখে নিবা, ভরবেগটা লিখবা, সংঘর্ষের পরের ভরবেগ, এটা আমরা পিএফ লিখলাম, বা ফাইনাল মোমেন্টাম, ঠিক আছে? পিএফ বা চূড়ান্ত ভরবেগকে আমরা লিখতেছি পিএফ, ফাইনাল মোমেন্টাম, এটা এফ লিখছি, এফ। দেখো পিএফ, এটার মান কত হবে? এইটার ভরবেগ প্লাস ওইটার ভরবেগ। ওর ভর কত? 600 ইন্টু 8 ওর বেগ, প্লাস ওর ভর কত? 400, ওর বেগ কত? 8ই তো, তাই না? এই দিকের বেগটাকে আমরা পজিটিভ ধরতেছি, তো বেগটা গুণ করে দিলাম। তাহলে দেখো 600 গুণ 8, 6 8 48, তার মানে 4800 প্লাস 4 8 32, 3200, ঠিক আছে? দুইটা যোগ করলে কত আসবে? 48 আর 32 80, মানে 8000 কেজি মিটার পার সেকেন্ড। এখন দেখো তো সংঘর্ষের পরের ভরবেগ আর সংঘর্ষের পূর্বের ভরবেগ সেম না? সেম, তার মানে ওরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, ঠিক আছে? সো লিখবা এখানে পিআই সমান পিএফ। পিআই মানে কি? আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ, ঠিক আছে? যেহেতু তারা সমান, তার মানে তারা কি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। এটুকু লিখতে পারবে না? আচ্ছা, এই যে এটা আরেকটা প্রশ্ন একই ধরনের, বলছে যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো, অর্থাৎ সংঘর্ষের পর বস্তু দুটা কি হয়েছে? মিলিত হয়ে চলতেছে। দেখো এই বস্তু দিয়ে যেতেছিল, এটা এদিকে আসতেছিল, দুটার মধ্যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? যেখানে দেখাচ্ছে সংঘর্ষটা, তারপর এভাবে সংঘর্ষের পর তারা দুজন মিলে চলতেছে একসাথে। এখন প্রশ্ন হচ্ছে সংঘর্ষ বা মিলিত বেগটা নির্ণয় করো। আমরা বের করবো এটা কিভাবে বের করবো? ওই যে সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম যে ভরটা M1, এটাকে আমরা M1 ধরতেছি। হলুদ কালি দিয়ে মনে একটু ভালো দেখা যায়, তাই না? হলুদ কালি দিয়ে লিখি। দেখো প্রথম বস্তুর ভর M1 সমান কত দেওয়া আছে? 950 কেজি, 950 কেজি, ঠিক আছে? দ্বিতীয় বস্তুর ভর M2 সমান কত দেওয়া আছে? আচ্ছা, প্রথম বস্তুর বেগটাকে লিখি। আমরা এই দিকের বেগটাকে পজিটিভ ধরবো, ঠিক আছে? এই দিকের বেগটাকে পজিটিভ ধরবো। ওইটাকে আমরা কত ধরতেছি? 50 কিলোমিটার পার আওয়ার। আমি একটু আগে বলছি কিলোমিটার পার আওয়ারকে আমি যদি মিটার পার সেকেন্ড নিতে চাই 3.6 দিয়ে ভাগ দেওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইউ1 প্রথম বস্তুর আদি বেগ, ইউ1 কত? 50 ডিভাইড বাই 3.6 মিটার পার সেকেন্ড, তাই না? 3.6 রাখি, সমস্যা নেই। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তুর যে ভরটা, ঠিক আছে, ওইটা ধরলাম M2। M2 এর মান কত? 700 কেজি, ঠিক আছে? 700 কেজি। আর দ্বিতীয় বস্তুর যে বেগটা বা ইউ2 এর মান কত? ইউ2 এর মান হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমি 65 ডিভাইড বাই 3.6 মিটার পার সেকেন্ড লিখলাম, ঠিক আছে? ওকে, এখন সংরক্ষণশীলতার সূত্র যদি খাটাই, দেখো দুইজন মিলিত হয়ে গেছে, মানে সংঘর্ষ পর এভাবে একসাথে মিলে গেছে, তার মানে দুজন একই বেগে সামনে যাবে। তাহলে বলো চূড়ান্ত বেগ দুজনে কি হয়? বলো চূড়ান্ত বেগ দুজনের ক্ষেত্রেই চূড়ান্ত বেগ ভি সমান V1 সমান V2, বা চূড়ান্ত বেগটাকে আমি ভি ধরতেছি, ওটা কি V1 আর V2 দুইটা একটা সমান, বুঝছো? মানে চূড়ান্ত বেগে আমি একটা কমন ধরতেছি, সেটা কি ভি, সেটা ওরও বেগ, ঠিক আছে? তার মাঝে চূড়ান্ত বেগকে ভি লিখলেই হবে, কারণ দুইটার ক্ষেত্রে চূড়ান্ত বেগ কত? ভি। ওকে, চূড়ান্ত বেগ আমরা জাস্ট ভি ধরতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সূত্রটা লিখে ফেলি। আমরা জানি কি আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ, তার মানে M1 U1 প্লাস, আচ্ছা এখানে একটা কাহিনী আছে, এখানে U2 কিন্তু নেগেটিভ ধরতে হবে, কেন? কারণ দেখো U2 কিন্তু উল্টা দিকে আসতেছিল, আমরা এই দিকে পজিটিভ ধরছি, তাহলে এই দিকে কি নেগেটিভ ধরতে হবে না? তাহলে U2 এর আগে একটা নেগেটিভ আসবে, অটোমেটিক একটা নেগেটিভ আসার কথা না? তাহলে দেখো আমরা লিখলাম M1 U1 প্লাস M2 U2, এটা কি হবে? M1V প্লাস M2V, কারণ দুইটার চূড়ান্ত বেগ সেম, M1V প্লাস M2 ইন্টু V। আচ্ছা, তাহলে দেখো তো আমরা জাস্ট মানগুলো বসাই। M1 U1 এর মান কত? M1 U1 এর মান হচ্ছে 950 ইন্টু 50 ডিভাইড বাই 3.6, 950 ইন্টু 50 ডিভাইড বাই 3.6 প্লাস M2 মান কত? 700 ইন্টু 65 ডিভাইড বাই 3.6, এখানে একটা মাইনাস থাকবে। আচ্ছা, ঠিক আছে না? ওকে, এটা সমান কি? M1, এখানে ভিটা কমন যায় না, ভিটা আমরা কমন নিলাম, কমন নিয়ে কি পাবো? M1 প্লাস M2। সো M1 এর মান কত? 950 প্লাস M2 এর মান কত আসবে? 700, ঠিক আছে? এখন জাস্ট দেখো সবগুলো মান জানো, খালি ভি এর মান অটোমেটিক বের হয়ে যাবে না?
আমরা হিসাব করি 950 ইন্টু 50 ডিভাইড বাই 3.6 প্লাস 700 ইন্টু 65 ডিভাইড বাই 3.6। আচ্ছা, এটা আসতে 555.556। আমার হিসাব একটু ভুল হইতে পারে, তোমরা একটু নিজেরা হিসাব করে ক্যালকুলেটর, ঠিক আছে? কারণ এই ক্যালকুলেটরটা আছে স্টুডিওতে, এটা তো 100 mAh দিয়ে এখন ভালো করে করা যায় না। 556 এটা সমান কি ভি ইন্টু 950 এর 700 কত 1650, তাই না? 1650। তাহলে এখানে দেখো ভি সমান কি হবে, এটা ডিভাইড বাই 1650, তাহলে ভি সমান কত হবে, এটাকে 1650 দিয়ে ভাগ দিও, ঠিক আছে? এটাকে 1650 দিয়ে ভাগ দিই আমরা, আসতেছে কত 0.3367 0.3367 মিটার পার সেকেন্ড। এটাই কি তাহলে তাদের চূড়ান্ত মিলিত বেগ, সেটা পারবা না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়? তো দেখো আমরা কিন্তু ভরবেগ সংরক্ষিত হয় এটা ধরেই অঙ্ক বের করছি, মানে মানটা বের করছে, তাই না? সো জাস্ট লিখে দিবা যে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়, কিন্তু গতিশক্তি সংরক্ষিত হবে না, সেটা তোমার দেখাইতে হবে। কিভাবে দেখাবা? ঘ নাম্বার এভাবে লিখবা, ঠিক আছে? সংঘর্ষের আগের গতিশক্তি বাইর করবা, ঠিক আছে? সংঘর্ষের আগের গতিশক্তি এটা বাইর করবা কেমনে? হাফ m1 e1 স্কয়ার, মানে দুইটার গতিশক্তির যোগফল, ঠিক আছে? হাফ m1 e1 স্কয়ার প্লাস হাফ m2 e2 স্কয়ার, এটা কি সংঘর্ষের আগে গতিশক্তি। একইভাবে কি সংঘর্ষের পরের গতিশক্তি বাইর করবা। সংঘর্ষের পরের বেগটা কই পাবা? ওই যে গ থেকে আনবা, সংঘর্ষের পরের গতিশক্তি, ঠিক আছে? শক্তি এটা কি করবা? আগের মানটা আনবা, তো এটা কি লিখবা? হাফ m1 v স্কয়ার, হাফ m1, দুইটা বেগ তো সেম, তো দুইটাকে ভি লিখলাম, হাফ m1 v স্কয়ার হাফ m2 v স্কয়ার, ঠিক আছে? তারপর দুইটা যোগ করবা, যোগ করার পর কি দেখবা জানো? যোগ করার পর দেখবা এটা থেকে এটা কম আসছে, উপরে থেকে নিচেটা কম আসছে। তার মানে কি? তার মানে ওদের গতিশক্তির যে সংরক্ষণশীলতা সেটা এখানে প্রকাশ পায় নাই, বুঝছো? তার মানে গতিশক্তি সংরক্ষিত হয়নি। তোমরা মান বসাবা, মান তো সব আমি আগের ম্যাথে দিলামই, ওখান থেকে জাস্ট মান বসাবা, দেখবে এখানে কম আছে। প্রশ্ন হচ্ছে কেন কম আসতেছে? একটা জিনিস চিন্তা করো, দুইটা বস্তু এমনি গুতা খাইছে, ঠিক আছে? গুতা খায় দুইজন কি জোড়া লাগার কথা কখনো? দুইটা বস্তু এমনি এসে গুতা খাইছে, একটা তো দুটো যদি একই দিকেও যায় এমনি যাবে, তাই না? একটা আগে যাবে একটা পরে যাবে। এবার ধরো গুতা খাইছে, একটা আগে যাবে একটা পরে যাবে, বাট যাবে তো, একসাথে মিলে তো যাওয়ার কথা না। অথবা যদি এমন হয় যে ধরো দুটো একই দিকে যেতেছে, একটা আস্তে যেতেছে একটা জোরে যেতেছে, এমনি একটা গুতা দিল, একটা এমনি যাবে একটা এমনি যাবে, মানে দুটো মিলে তো যাবে না। জিনিসটা দেখো এইভাবে যেতেছে, ঠিক আছে? ও এসে গুতা দিল, ও এমনি যাবে ও এমনি যাবে, বাট দুটো মিলে তো আর যাবে না। কিন্তু এখানে দেখো দুইটা মিলে গেছে সংঘর্ষ পর, এই যে মিলে গেছে দুইটা বস্তু, এখানে কিছুটা শক্তি খরচ হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ সংঘর্ষের আগে যে শক্তি ছিল এখন কিছুটা কমে গেছে। এখন মনে রাখবা যে দুইটা বস্তু সংঘর্ষের পর যদি একসাথে মিলে যায়, ঠিক আছে, ওখানে কিছুটা শক্তি খরচ হয় বা অপচয় হয়। এই জন্য ওর ভরবেগের যে সংরক্ষণশীলতা ওইটা ঠিক থাকে, বাট বেগের মানে গতিশক্তির যে সংরক্ষণশীলতা ওইটা আমরা পাই না সেখানে, ঠিক আছে? ওকে, পরের প্রশ্নটা দেখো, বলছে 2 নং লেখচিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে সময়ের সাথে বেগের একটা রিলেশন দিয়ে দিচ্ছে, এই অঙ্ক আমরা করছি। এই অঙ্ক হচ্ছে আমাদের ইয়াতে ছিল, তোমাদের কি বলে গতি অধ্যায়, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো আমরা করছি। এটা কিভাবে বের করবা? এই অংশের জন্য এই অংশ কি আছে? ত্বরণ আছে। সো এখানকার গতিশক্তি বের করার সূত্র কি আমি দেখা দিচ্ছি, এটা আমি করে দেবো না, কারণ এটা হচ্ছে কি গতি অধ্যায়ের ম্যাথ। দেখো s1 এর মান কি হবে বলো তো? এই যে u প্লাস b ডিভাইড বাই 2 ইন্টু t, এই যে আদি বেগ 0, শেষ বেগ কত 8, তার মানে 0 যোগ 8 ডিভাইডেড বাই 2 ইন্টু সময়ের মান কত এখানে 8। দেখো এটা এরকম হবে 0 যোগ 8 ডিভাইড বাই 2 ইন্টু 8। এই প্রথম অংশের সরণ পেয়ে গেছি। দ্বিতীয় অংশের সরণ কিভাবে বের করবা বলো? দ্বিতীয় অংশ দেখো এটা সমবেগে গেছে না, সমবেগের মান কত 8, তো 8 ইন্টু মানে সমবেগের সূত্র কি v ইন্টু t, সমবেগের সময় তোমার সরণের সূত্র কি v ইন্টু t না? তো s2 এর মান কত হয় বলো তো? সমবেগের মান কত 8 আর সময় কতক্ষণ গেছে 4 সেকেন্ড, তাই না? 4, এটা হচ্ছে s2। s3 এর মান হয়ে বের করতে পারবা, আদি বেগ জানো শেষ বেগ জানো, তার মানে কি u প্লাস v ডিভাইড বাই 2 ইন্টু t। এইখানে যে বেগটা ওইটাও বের করতে পারবা। কেমনে? এখানে আদি বেগ হচ্ছে 12, শেষ বেগ হচ্ছে 4, তো 12 যোগ 4 ডিভাইড বাই 2 ইন্টু সময়। জাস্ট নর্মালি
তুমি বাইর করলেই হবে। আরেকটা জিনিস শর্টে মনে রাখতে পারো, আমি আগের চ্যাপ্টারে ম্যাথ করার সময় বলছিলাম বেগ ভার্সেস সময় যদি গ্রাফ দেওয়া থাকে, বুঝছো, বেগ ভার্সেস সময় যদি গ্রাফ দেওয়া থাকে, দেখো এখানে কিন্তু থেমে গেছে, বস্তুটা এই পর্যন্ত এসে কিন্তু থেমে গেছে, এটা মনে রেখো। এখান থেকে কিন্তু আবার নিচে নামে নেই, ঠিক আছে, এখান থেকে আবার নিচে নামে নেই। দেখো বেগ ভার্সেস সময় যদি গ্রাফ দেওয়া থাকে, তাহলে এই গ্রাফে ক্ষেত্রফলটা যদি তুমি বাইর করতে পারো, সেটাই হচ্ছে তোমার এখানে সরণ, ঠিক আছে। তুমি এত কষ্ট করে না বাইর করো, ডিরেক্টলি এটা ক্ষেত্রফল বাইর করো। কিভাবে বাইর করবা, দেখো এটুকু একটা কি ত্রিভুজ, দেখো আমি দেখাই, দেখো এই অংশটা কি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করবা। এটা কি একটা আয়ত, এটা ক্ষেত্রফল বাইর করবা। এটা কি একটা ট্রাপিজিয়াম না, ট্রাপিজিয়াম, দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই দুটো অসমান্তরাল, তাহলে এটা ট্রাপিজিয়াম, এটা ক্ষেত্রফল বাইর করবা। এইটার ক্ষেত্রফল বাইর করবা, এটা ট্রাপিজিয়াম। তো এই ক্ষেত্রফলগুলো যোগ করলে কি পাবা, সরণ পাবা, ঠিক আছে। বেগ সময় লেখো যেটার ক্ষেত্রফলটাই আমাদের সরণ হয়। আচ্ছা, এইটার পরেরটা দেখি, ঘ। এক নং এর আলোকে সংঘর্ষের পূর্বে পরে গায়ে দুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো। পুরা সেম আগের ম্যাথ, বুঝছো, বাট এটা কি একই দিকে আছে, সেটা তোমরা করতে পারবে না, আশা করি বাবা, ঠিক আছে। এটা তোমরা নিজেরা চেষ্টা করো, পুরো আগের ম্যাথটাই, বাট এখানে হচ্ছে তোমার ডেটাগুলো বা উপাত্তগুলো চেঞ্জ করে দিছে। পরের অঙ্কে যাই। আচ্ছা, বস্তুটার ভর প্রথমটা দিছে 12 কেজি, তার মানে এইটার ভর হচ্ছে 12 কেজি। আচ্ছা, আর এটার ভর দেওয়া আছে কত, 8 কেজি, 8 কেজি। সংঘর্ষের পর বস্তুটা একই বেগে একত্রিতভাবে চলা শুরু করে, খুব সহজ। ওই যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। কি করবো, এই যে m1 u1 মানে আদি ভরবেগ সমান চূড়ান্ত ভরবেগ, তো m1 u1 প্লাস m2 u2 সমান m1 ইন্টু v প্লাস m2 ইন্টু v। কেন v লিখলাম, কারণ দুইটা একসাথে মিলে চলতেছে, তো দুইটা চূড়ান্ত বেগটা সমান। তো এইখানে সূত্র বসালে কি v এর মান পেয়ে যাবে না। m1 এর মান জানো 12, m2 এর মান জানো 10, তারপর u1 এর মান হচ্ছে 10, m2 এর মান দেওয়া আছে কত 8, u2 এর মান দেওয়া আছে 5, m1 এর মান এখানে বসাবা, m2 এর মান বসাবা, খালি v টা জানো না, ওটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। দেখো আমি করে দিই, যাও v এর মান আসবে, দেখো এখান থেকে যদি বসাও আসবে কি m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2, m1 প্লাস m2। এখানে জাস্ট একটু হিসাব করলে বুঝবা, এখানে আমরা v টা কমন নিতে পারি আর কি, ঠিক আছে। দেখো ওইটাও দেখাই দিই, কারণ তোমরা অনেকে আবার পারবা না, পরে বলবা যে ভাই করাইতে দিলেন না। v ইন্টু m1 প্লাস m2, ওই যে v টা কমন নিছি, ঠিক আছে। এখন কি হবে, m1 আর m2 টার যোগফলটা এখানে এসে ভাগ যাবে, এটাই করছে, দেখো v সমান এইটা ডিভাইড বাই এটা। এখন জাস্ট মান বসাও, m1 এর মান কত, m1 এর মান দেওয়া আছে 12, বেগ দেওয়া আছে 10, প্লাস m2 ভর দেওয়া আছে 8 ইন্টু 5 বেগ, আর দুইটার ভরের যোগফল মানে 12 যোগ 8। এখন জাস্ট মান বসালে বেরো যাবে। আচ্ছা, ঘ নাম্বার, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। এটা তোমরা বের করতে পারবা কেমনে, আমি দেখাচ্ছি, শোনো। সংঘর্ষ স্থিতিস্থাপক কখন হবে বলো তো, স্থিতিস্থাপক হওয়ার শর্ত কি, স্থিতিস্থাপক হওয়া মানে সে ভরবেগের সংরক্ষণশীলতাও মেনে চলবে, শক্তির সংরক্ষণশীলতাও মেনে চলবে। দেখো ভরবেগের সংরক্ষণশীলতা এটা মেনে চলবে, আর শক্তির সংরক্ষণশীলতা এটাও মেনে চলবে। ওই যে গতি শক্তির সংরক্ষণশীলতা বের করছো না তখন, ওইটাই মূলত এখানে শক্তির সংরক্ষণশীলতা, ঠিক আছে। দুইটা কি করবে, মেনে চলবে। তো দেখো আমরা চূড়ান্ত বেগ বের করবো কেমনে, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র খাটাই। আমরা ভরবেগ সংরক্ষণশীল এটা ধরেই তো আমরা চূড়ান্ত বেগটা বের করি, তাহলে ভরবেগ এখানে সংরক্ষণশীল। আমাদের চেক করতে হবে কি শক্তি সংরক্ষণশীল কিনা, ওই যে আগের ম্যাথের মতো কি করবা, m1 u1 মানে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এটা বের করবা, মানে আদি যে গতি শক্তিটা বের করবা, চূড়ান্ত গতি শক্তি বের করবা, দেখবা দুটো সমান কিনা, বুঝতে পারছো। দেখো কিভাবে বের করবা, আমি সব লিখে দিচ্ছি, তোমরা খালি তথ্য মানে ডেটাগুলো বসাই দিবা, ঠিক আছে। দেখো আদি শক্তি বা আদি গতি শক্তি কত হবে টোটাল, আদি গতি শক্তি টোটাল কত বলো, আদি গতি শক্তি এটা হবে হাফ m1, m1 এর মান জানো, e1 এর মানও জানো, এটার একটা স্কোয়ার দিবা, মানে গতি শক্তির সূত্র হচ্ছে হাফ mv স্কোয়ার। দেখো হাফ ইন্টু m2 এর মান জানো, u2 এর মানও জানো, স্কোয়ার দিলা, ঠিক আছে। সো আদি গতি শক্তি পেয়ে গেছো। চূড়ান্ত গতি শক্তি বের করতে পারবে না, মানে সংঘর্ষের পরের গতি শক্তি, চূড়ান্ত গতি শক্তি কি হবে, হাফ ইন্টু m1 ইন্টু, দেখো প্রথম বস্তু বেগ কি v ছিল, v এর মান কই পাবো, ওই যে গ থেকে আমরা v এর মান বের করছিলাম না, এই v এর মান কিন্তু আমরা এই যে গতে বের করছি, এই মানগুলোটা নিয়ে এসে ওখানে বসাতে হবে, ঠিক আছে। সো হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার
এই মানগুলো বসা দিবা, কি বলবা, চূড়ান্ত গতিশক্তি পেয়ে যাবা। ঠিক আছে, সো আদি গতিশক্তি জানো, চূড়ান্ত গতিশক্তি জানো, দেখবা দুটো সমান কিনা। এখানে আগেই বলেছিলাম দুটো বস্তু যদি একত্রিত ভাবে চলে সেক্ষেত্রে কি হবে, সমান আসবে না। কেন? কারণ কিছু তার শক্তি এখানে ক্ষয় হয়ে যায় বা অপচয় হয়। ঠিক আছে, তার মানে এখানে কি তোমার সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। গতিশক্তি যেহেতু সংরক্ষণশীল না এখানে বা সংরক্ষিত হয় নাই, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক নয়। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা একটু দেখি, বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। দেখো ঘর্ষণ সহগ দিয়ে দিছে 0.2, ঘর্ষণ সহগ কত দিছে 0.2। আচ্ছা, তাহলে আমি একটু আগে বলে আসছি যে ঘর্ষণ সহগের সাথে আমাদের কি গুণ করতে হয়, ঘর্ষণ বল বের করার জন্য জাস্ট ওজনটা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে বলো ঘর্ষণ বল কত আসবে। ঘর্ষণ বল হবে, দেখো এটা যেহেতু স্থির অবস্থায় আছে, এটা কি স্থির অবস্থায় বলে দিছে, কিছু বলে নাই, আমরা জাস্ট মিউ ধরবো। ঠিক আছে, ঘর্ষণ বল সমান মিউ ইন্টু ডাব্লিউ বা ওজন। ঠিক আছে, মিউ ইন্টু এম জি, ওজন মানে কি এম ইন্টু জি। তাহলে মিউ এর মান দেওয়া হচ্ছে 0.2, বস্তুর ওজন হচ্ছে তোমার 2 কেজি ইন্টু জি এর মান 9.8। বসাইতে পারবো না, বসলে জাস্ট উত্তরটা বসে দিবা। ঠিক আছে, ক্যালকুলেটর বসে উত্তরটা লিখে দিবা, শেষ। ক নাম্বার, ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ স্থলের মধ্যে তুলনা করো। পি বস্তু কোনটা আমার, এইটা, এটা হচ্ছে কি আমার পি বস্তু। ঠিক আছে, ওকে। এখন দেখো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, এটা তোমাদের জন্য আসলে অনেক টাফ লেভেলের একটা অঙ্ক, যেটা এখানে সিলেট বোর্ড 2023 আসছে। সো আমি এটা ডিটেলসে আস্তে ধীরে করাইতে থাকি। ঠিক আছে, মনে রাখবা আমার সুতার টানকে, এই যে সুতার একটা টান আছে না, সুতার টানকে আমরা টি দিয়ে প্রকাশ করবো, কি দিয়ে, টি দিয়ে। এটাকে দেখা যাইতেছে তোমাদের ইয়াতে কালো কালার দিয়ে লিখিতে না, দেখো সুতার টানকে আমরা কি দিয়ে প্রকাশ করব, টি দিয়ে প্রকাশ করবো, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। মনে রাখবা একটা দড়ির উপর সব জায়গায় সুতার টান সমান থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এই প্রথম বস্তুটা, এটা একটু দেখে বুঝো, এই পাশে 66 কেজি ঝুলাইছো, এই পাশে 30 কেজি ঝুলাইছো, বস্তুটা কি এই দিকে পড়বে না, এই দিকে পড়বে, আর এটা কি উপর উঠবে, এরকম না। দেখো এটা ভর বেশি, এটা নিচে নামবে, এটা উপর উঠবে, এরকম না, এরকম। ঠিক আছে, তাহলে দেখো এই বস্তুটা যখন নিচে টানবে, সুতা ওকে কোন দিকে টানবে, উপর দিকে টানবে না। এই বস্তুটা তো যাচ্ছে নিচে, সুতা ওকে করে টানতেছে, উপর দিকে টানতেছে না। আচ্ছা, এইখানে সুতা কি করবে বলো তো, বস্তুটা উঠতেছে উপরে, তাই না, তার মানে সুতা ওকে উপর দিকে টানতেছে। ওকে, এটা পি লিখি না, এটা কিন্তু টি লিখছে, এটা টি। দেখো এটা হচ্ছে টি। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব। প্রথম বস্তুর ক্ষেত্রে চিন্তা করো, এই বস্তুটার নিচের দিকে বল কত, এমজি না, নিচের দিকে বলের মান কত, এমজি। আচ্ছা দেখো এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে, এটা তোমাদের জন্য কিন্তু একটু ভালোই কঠিন লেভেলের ম্যাথ। ঠিক আছে, সহজ দেয় না এটা। প্রথম বস্তুর ক্ষেত্রে আচ্ছা তোমরা আরেকটা জিনিস তো জানো হয়তো বা, যে কোন একটা বস্তু যদি সামনের দিকে আগায় তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে বলো তো, পিছনের দিকে না। কোন একটা বস্তু সামনের দিকে আগাইতেছে, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে, পিছনের দিকে না। আচ্ছা তাহলে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা আগে ধরে নিই যে এই যে দেখো এখানে কি হইতেছে, এই বস্তুটা নিচে পড়তেছে, এই বস্তুটা উপর উঠতেছে, তাই না। ও যেই ত্বরণে নিচে পড়বে, মানে ওর নিচে পড়ার ত্বরণ যা হবে, এদিকে ওর ত্বরণ যদি এ হয়, ওর উপরে ওঠার ত্বরণ কি এই হবে না। জিনিসটা চিন্তা করো, যেহেতু সুতার সাথে কানেক্টেড, ও যে স্পিডে নিচে পড়বে ও স্পিডে উপর উঠবে, তাই না। এই বস্তুটা যে স্পিডে নিচে নামবে ও স্পিডেই উপর উঠবে, তাহলে ওর ত্বরণ যদি এদিকে হয়, ওর ত্বরণ এদিকে কত, এই হবে। জিনিসটা বুঝছো। তাহলে দেখো আমরা কি জানি, লব্ধি বল। তো এই ত্বরণটা কি লব্ধি বলের কারণে হয়েছে না। আমরা কি জানি লব্ধি বল সমান এম ইন্টু এ, এটা সমান কি হয় বলতো, এই বস্তুটা লব্ধি বল হচ্ছে নিচের দিকে এম এ। ঠিক আছে, সো এইখানে 66 কেজি আমরা বড় হাতের এম ধরি, এটাকে আমরা বড় হাতের এম ধরি, এটাকে আমরা ছোট হাতের এম ধরি। ঠিক আছে, ছোটটাকে দেখা যাইতেছে তোমাদের, হ্যাঁ দেখা যায় হয়তো, আশা করি। দেখো তাহলে প্রথম বস্তুটা লব্ধির ক্ষেত্রে আমি কি লিখবো, বড় হাতের এম ইন্টু এ, এটা সমান কি, দেখো ওর নিচের দিকে ওকে টানতেছে কে, মহাকর্ষ বল, তাই না। তাহলে কি হবে, নিচের দিকে ওর বল হচ্ছে এমজি, পিছন থেকে বাধা দিচ্ছে কে, দেখো ওর নিচের দিকে টানতেছে হচ্ছে এমজি, পিছন থেকে ওকে টাইনা ধরছে কে আবার, টি বলটা। এই যে এই টিটা কি ওকে আবার টাইনা ধরছে না। চিন্তা করো তো এই টিটা কি, এই জিনিসটা নিচে নামতে যেতেছে, দড়িটা কি টান দিয়ে ধরে না একটা জিনিসকে। ধর একটা জিনিস যদি আমি ঝুলাই রাখি কি হয়, বস্তুটা নিচে পড়ে যেতে চায়, বাট ওকে আটকে রাখি কে, সুতা টান টান হয়ে থাকে, সুতা একদম ওকে টান দিয়ে ওর নিচের দিকে রেখে দেয়, বুঝছো। ধরো একটা বস্তু এভাবে ঝুলে রাখছো, ঠিক আছে, লম্বা একটা দড়িতে ঝুলে রাখছো, এই বস্তুটাকে নিচে পড়ে যেতে চাইবে না, বাট ওকে আটকে রাখছে কি সুতার টান, তাই না। সুতা উপরের দিকে টান না ধরে তো ওকে আটকে রাখছে।
সো এই সুতার টানের কারণে কিন্তু ওর পিছনের দিকে একটা টান আছে, ঠিক আছে। যাই হোক, তাহলে ওর নিচের দিকে ওর বল হচ্ছে mg, পিছনের দিকে ওর টান হচ্ছে t। পিছনের দিকে আরেকটা বল ওকে টাইনা ধরছে, সেটা কি দেখো, এই বস্তুটা যদি তোমার, দেখো একটা জিনিস, এই বস্তুটা ও যদি সামনে আগাতে চায়, দেখো ও নিচে পড়তে চাইতেছে, এই বস্তুটা সামনে আগাতে চাইতেছে, তাই না? তাহলে এই বস্তুটার এই দিকে একটা ঘর্ষণ বল আছে কিনা? এখানে কালো কালিতে লেখার দরকার। দেখো এই বস্তুটার পিছনের দিকে একটা আছে না, ঘর্ষণ বল আছে না? এই বস্তুটার পিছনের দিকে একটা ঘর্ষণ বল আছে না? কারণ এই যে ও এই ফ্লোরের সাথে তো ঘষা খাচ্ছে, সো ঘষা খাইলে কি হয় বলতো, ওর পিছনের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে ওই ঘর্ষণ বলটা কি ওকে পিছন দিকে টাইনা ধরতেছে না? চিন্তা করো তো, মানে এই বস্তুটা নিচে এমজি বলের পৃথিবী টানতেছে, পিছন দিক থেকে তো সুতার টান ওকে টাইনা ধরছে। একই সাথে এই সুতার টানের কারণে আবার, মানে এই যে এই এই সুতার টান তো না, এই যে এই জিনিসটা, মানে এই ফ্রিকশনটা বা ঘর্ষণটা ওকে পিছনের দিকে টান দিয়ে ধরছে, বাধা দিচ্ছে, তাই না? ঘর্ষণ বলটা ওকে কি পিছন দিকে বাধা দিতেছে। তাইলে বলো ওর এই যে লব্ধি বলটা কি হবে? mg মাইনাস টি মাইনাস ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে আমরা ইফ দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। ঘর্ষণ বলকে ধরো আমরা ছোট হাতের ইফ দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা, এটা লিখতে পারি আমরা, লিখতে কিন্তু পারি। আচ্ছা, এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 1, ঠিক আছে। মান আমরা পরে বসাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই বস্তুটার দিকে তাকাও। এই বস্তুটার লব্ধি বল কত? উপরের দিকে না? এই যে এই বস্তুটার দিকে লব্ধি বল কি দেখো? উপরের দিকে না? উপরের দিকে ওর লব্ধি বল হচ্ছে এম এ। ওকে নিচের দিকে টাইনা ধরছে কি বলতো? এই যে নিচের দিকে, এই ধরো বস্তু নিচের দিকে এমজি পরিমাণ ওকে পৃথিবী টানতেছে না নিচের দিকে? তাহলে ওর লব্ধি বলটা আমি কি লিখতে পারি বলতো? লব্ধি বল সমান উপরের দিকে টান মাইনাস পৃথিবীর টান, তাই না? উপরের দিকে ওকে টানতেছে কে বলো? সুতা, দড়িটা ওকে টাইনে উঠাইতেছে না? উপরের দিকে যে উঠতেছে এই বস্তুটা ওকে টাইনে উঠাইতেছে কি? এই দড়িটা না? সো দড়ির টানটার কারণে কিন্তু উপরে উঠতেছে, তাই না? দড়িটা টাইনে ওকে তুলতেছে। তাহলে দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখবো বলো? এম ইন্টু এ, মানে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এম ইন্টু এটা সমান কি হবে? ওকে হচ্ছে উপরের দিকে টানতেছে টি, টি ওকে টেনে ধরতেছে, আর নিচের দিকে মানে টি ওকে টেনে তুলতেছে, আর নিচের থেকে ওকে বলটা কমাই দিচ্ছে কে? মধ্যাকর্ষ অভিকর্ষ বলটা। আচ্ছা, তাহলে এটা লিখতে পারি আমি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। দেখো তো, ওকে টি উপরের দিকে টানতেছে, নিচের দিকে ওর ওজন কাজ করতেছে, ওর লব্ধি যেহেতু উপরের দিকে, তাহলে আমরা টি থেকে এমজি বাদ দিচ্ছি। তাহলে এইখান থেকে আমরা দেখো এটা 2 নম্বর সমীকরণ, অথবা এখান থেকে কাজ করি আমরা 2 নম্বর সমীকরণ না বানায় এখান থেকে আমরা টি এর মানটা বাইর করে এই সমীকরণে বসাই দিব। টি সমান তাহলে আমরা কি লিখতে পারি বলতো? টি সমান এম এ মাইনাস এমজি না? এম এ মাইনাস এমজি, এটা লিখতে পারি আমরা? না, এম এ প্লাস এমজি হবে। টি সমান এম এ প্লাস এমজি, হ্যাঁ এই যে এটা লিখে ফেললাম আমরা, ঠিক আছে। এখন দেখো এই টি এর মানটা আমরা সমীকরণ একে বসাই দিই। এটা ধরো সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 2 থেকে টি এর মান দেখো লিখবা যে সমীকরণ 2 হতে টি এর মান একে বসিয়ে পাই, টি এর মান একে বসিয়ে পাই, ঠিক আছে। একে বসাবা, তাহলে আসবে কি আমার? দেখো তো এখানে আমার এম এর মানটা কি আসবে? দাঁড়াও একটু ছোট করে চাপাই দিই। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? দেখো এম এ, এই যেটা লিখতেছে এখানে লিখি, ঠিক আছে। এম এ, তোমরা কি বুঝবা এভাবে লিখলে? বুঝবা আশা করি। এম এ সমান এমজি মাইনাস টির জায়গায় কি বসাবো? এম এ, এই যে এমজি মাইনাস টির জায়গায় কি বসাবো? এম এ প্লাস এমজি, এম এ প্লাস এম ইন্টু জি। আচ্ছা, মাইনাস আবার একটা এফ ছিল, মাইনাস এফ। এফটা কি? ওই যে ফ্রিকশন অথবা আমরা কি বলতে পারি? ঘর্ষণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা মান বসাতে পারি এখানে। বড় হাতের এম এর মান কত ছিল? 66 কেজি। আচ্ছা, দেখি তো কোনো কাটাকাটি যায় কিনা। না, কাটাকাটি যায় না। দেখো বড় হাতের এম মানে কি? 66 কেজি। না, এটাকে আসলে আমরা ঘুরাই দিই, দাঁড়াও ঘুরাই দিলেই ভালো হয়। আচ্ছা, এটাকে আমরা এখন সলভ করবো, ঠিক আছে। দেখো বড় হাতের এম এর মান কত? 66, 66 ইন্টু এ, এরা সমান বড় হাতের এম মানে 66 ইন্টু 9.8 মাইনাস ছোট হাতের এম এর মান কত? 30 ইন্টু এ, ঠিক আছে। আচ্ছা, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। ছোট হাতের এম এর মান কত? 30 ইন্টু জি এর মান 9.8। আর এই যে ঘর্ষণ বলের মান আমরা আগের স্লাইডে পাই আসছি, ঘর্ষণ বলের মানটা আমাদের মাইনাস করতে হবে। ওইটার মান কত ছিল? 0.2 ইন্টু 2 ইন্টু 9.8। এটা একটু হিসাব করে ফেলি। 2 ইন্টু 0.2 ইন্টু 9.8, এটা আসতেছে আমাদের 3.9, ঠিক আছে। এটা আসছে 3.92 নিউটন। সো এটা ওখানে ডিরেক্টলি বসে দিই আমরা, ঠিক আছে। সেখানে যদি বসে এটা মাইনাস হবে 3.92। তাহলে দেখো তো আমরা এ গুলাকে একসাথে নিই, কারণ আমার এ এর মানটা বের করতে হবে। সো 66a প্লাস এই 30a, এটা সমান আমরা এখন হিসাব করে ফেলি। 66 ইন্টু 9.8, 66 ইন্টু 9.8 মাইনাস 30 ইন্টু 9.8। আচ্ছা,
-3.92 ওকে, এটা হচ্ছে 348.88, 348.88। আচ্ছা, তাহলে আমরা এর মান কি পাবো? এখানে 66 আর 30 মিলে দুইটা মিলে কি হয়ে যাবে 96 তাই না? দুটার যোগফল এখানে কত আসবে আমাদের? 96 না? দুটাকে যোগ করে দিলাম 96 66 ছিল আর 30 ছিল, দুটা যোগফল 96। তাহলে এর মান আসবে কত? 34.88 ডিভাইড বাই 96। সো এটাকে যদি আমরা 96 দিয়ে ভাগ দিই, আমার আসতেছে 3.63। এটা যেহেতু ত্বরণ, এটাকে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইখানকার ত্বরণের মান কত? 3.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হচ্ছে দুইজনের মধ্যে তুলনা করবা। তুলনা কিভাবে করবা? ওইটা থেকে এটা বিয়োগ করবা, মানে এই যে এই ত্বরণটা অভিকর্ষ ত্বরণের থেকে কত কম এটা পেয়ে যাবা, একটা থেকে একটা বিয়োগ করলে। এটা বাকিটা নিজেরাই পারবা, ঠিক আছে? মানে ওইটা চেয়ে এটা কত কম এটা দেখাই দিলে হবে, ঠিক আছে, তুলনার ক্ষেত্রে। ওকে, বলছে 2 নং চিত্র অনুযায়ী গাড়িটি 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা ওই যে দ্বিতীয় অধ্যায়ের সূত্র, একটু আগে বললাম, এটার ক্ষেত্রফল নির্ণয় করবা, ঠিক আছে? বেগ সময় লেখচিত্র দেওয়া থাকলে এই যে ক্ষেত্রফলটা নির্ণয় করবা, সেটাই কি হবে? তোমার সরণ। দেখো এটা ক্ষেত্রফল কত? এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে চিন্তা করো, ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে কত? 150, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা লিখতে পারি, এটার উচ্চতা এই ত্রিভুজটা। আর এইটা কি? একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের উচ্চতা কত? 150। আয়তক্ষেত্রের উচ্চতা হচ্ছে 150 আর ভূমি কত? 10। সেই দুটা যোগ করে দেবা, দেখবা যে এটা কি তোমার গয়ের উত্তর, ঠিক আছে? 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এমনি পেয়ে যাবো। এগুলো খুব সহজ, ঠিক আছে? ওকে, আসো এবার আমরা নেক্সট এই অঙ্কটা করি, যে 1 নং চিত্র এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব। দেখো এই বস্তুটা এখানে হয়তো বা কিছু একটা থাকার কথা, এরকম একটা মানে একটা তল আছে, ঠিক আছে, যেটার উপর এটা রাখা। আচ্ছা, এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব নির্ণয় করো। এই পি বস্তুটাকে তুমি যদি সামনের দিকে টানো, ধরো পি বস্তুটাকে সামনের দিকে টানো বা যাই করো না কেন, সেটার একটা প্রভাব কি এম বস্তুর উপর থাকবে না? চিন্তা করো তো, থাকবে। কারণ দেখো, ধরো এই বস্তুটাকে তুমি এদিকে টানতেছো, তাহলে এই সুতার টানটা মানে ওকে যতটুকু জোরে তুমি টানবা, এই টানটায় ও সামনে আসবে, তাই না? তাহলে আমি একটু আগে শিখেছি, সুতা যদি একটা থাকে সেই ক্ষেত্রে সুতার সব জায়গায় ধরে নিবা টান সমান, বুঝছো? দেখো তুমি এই বস্তুটাকে নিচের দিকে টান দিছো, ঠিক আছে, এই ধরো এফ বলে টান দিছো, সেই ক্ষেত্রে এই সুতার টান কত হবে? সুতা তখন কি ওকে সামনের দিকে উল্টা দিকে টানা ধরবে না, তুমি নিচের দিকে টানতেছো, ওর নিচে পড়ে যেত, বাট পড়তেছে না, কারণ সুতা ওকে ধরে রাখছে, তাই না? টি। আর এই বস্তুটার দিকে তাকাও, এই বস্তুটা এখানে স্থির ছিল, ওকে সামনে টান আনতেছে কি টি, এই টানের কারণে তো সামনে আসতেছে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তো, দেখো পি বস্তুর উপর যে বলটা, প্রযুক্ত বলটা, ওইটা আমরা কিভাবে বের করতে পারি? এখান থেকে আমরা একটু আস্তে ধীরে বের করি, ঠিক আছে? দেখো ধরলাম এই যে এইটার উপর প্রযুক্ত বল হচ্ছে আমার এফ, ঠিক আছে? এফ ধরতে পারি অথবা ডাব্লিউ ধরতে পারি। এটার ওজন কত? ডাব্লিউ ধরলাম আমরা, ঠিক আছে? এটার ওজন ধরলাম আমরা ডাব্লিউ। এটা এই যে হলুদ কালিতে লিখতেছি তো নিচে লিখলাম, এখানে হলুদ কালিতে আমার এটা বোঝা যায় না। সো এই বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ, তো এটার ওজন কি হবে? 7 ইন্টু 9.8 হবে না? 7 ইন্টু 9.8 মানে হচ্ছে এম ইন্টু জি। ওর ভর দেওয়া আছে 7 কেজি, আর এম বস্তুটার ভর দেওয়া আছে কত? 5 কেজি। এখন একটা জিনিস চিন্তা করে, আমরা প্রথম ওই পাশে বস্তুটা, ওইটাকে আমরা কি লিখতে পারি বলতো? এই বস্তুটা নিচের দিকে টানতেছে কে? নিচের দিকে টানতেছে পৃথিবী। উপর দিকে টাইনাটা ধরছে কে? টেনশন বা হচ্ছে টান বলটা। তাহলে আমরা লিখতে পারি ওর লব্ধি বল কত হবে? লব্ধি বল ধরলাম এম ইন্টু এ। আচ্ছা, ওকে ধরলাম হচ্ছে বড় হাতের এম। বড় হাতের এম, ওকে এম দেওয়া আছে না? হ্যাঁ, ওকে বড় হাতের এম লেখা আছে, দেখো না, এটাকে বড় হাতের এম দিছে, তাই এটাকে পি বলছে, ঠিক আছে? যাই হোক, ওর লব্ধি বল এফ লিখলাম। ওর লব্ধি বলের মান কি হবে? নিচের দিকে কি পৃথিবীর টান কাজ করতেছে, সেটা কত? 9, মানে ধরো এটা মনে রাখবা, লব্ধি বলকে আমরা ডিরেক্টলি এম এ দিয়ে লিখি। ওর ভর যেহেতু 7, তো আমি 7 এ লিখলাম, ঠিক আছে? এম ইন্টু এ মানে লব্ধি বল, মানে 7 ইন্টু এ, এটা হবে লব্ধি বল। এটা কি হবে? নিচের দিকে বল মানে সুপের দিকে বল। নিচের দিকে বল কত? ওজনের সমান, মানে 7 ইন্টু 9.8 মাইনাস উপর দিকে বল কোনটা? টি, ওকে টাইনা ধরছে কে? টি। আচ্ছা, এটা কি প্রথম সমীকরণ। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে চিন্তা করো তো, ওকে টানতেছে কে সামনের দিকে? টি। পিছন দিকে আটকে রাখতেছে কে? কেউই না, তাই না? তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো, ওকে এখানে টাইনা ধরছে কে বলতো? এই বস্তুটাকে এখানে টাইনা ধরছে কে? টি। টি টানতেছে না এই বস্তুটাকে? টি টি মানে এই টানের কারণে তো এটা সামনে যাবে। তো
তোর সামনের দিকে টান হচ্ছে টি, পিছনের দিকে ওকে টাইনা ধরছে কে? কেউ ধরে নেই, কারণ এখানে তো বলেনি আমাকে যেটা হচ্ছে একটা ফ্রিকশন বা ঘর্ষণ আছে। ঘর্ষণ থাকলে ঘর্ষণটাকে আটকায় দিত, ঠিক আছে? তাহলে বলতো এইখানে এই টি এর মান যা, মানে ও এই সামনের দিকে তত ফোর্সে আগাবে না। এটার উপর প্রযুক্ত বল কত? টি। দেখো এই টি যে বলটা এই বেগে সামনে টানা হইতেছে, ঠিক আছে? ও তো সেম বেগে সামনে আগাবে, কারণ পিছনে থেকে ওকে ধরে রাখে নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে ওই দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে ও লব্ধি বল 5 × a 5 × 1, এটা কি হবে? সামনের দিকে কাজ করতেছে টি, পিছন দিকে টাইনা ধরছে কত? 0। জিনিসটা বুঝছো? ও লব্ধি বল কত? এম এ, এটা সমান কি? সামনের দিকে বল মাইনাস পিছনের দিকের বল। সামনের দিকে হচ্ছে টি, পিছনের দিকে 0। তাহলে আমরা টি সমান কি 5 লিখতে পারি না? আমরা লিখতে পারি টি সমান 5। এখন এই মানটা জাস্ট ওই প্রথম সমীকরণে বসায় দাও। এটা 2 নম্বর সমীকরণ থেকে টি এর মান প্রথম সমীকরণে বসায় দাও। তাহলে আমরা কি লিখতে পারি? 7a সমান 7 × 9.8 মাইনাস 5a, এটা লিখতে পারি না? বলো। তাহলে দেখো এই 7a আর 5a এর সাথে যোগ হবে, এখানে 7a প্লাস 5a যোগ হয়ে কি হবে? 12a। এটা সমান কত? 7 × 9.8 ডিভাইড বাই 7 + 5। এটা না? জিনিসটা বুঝছো? তোমরা স্টেপ বাই স্টেপ করো, সমস্যা নেই। এই যে 7 এর থেকে এই 5 আমি হচ্ছে এই পাশে যোগ করে দিলাম, কারণ এখানে বিয়োগ আছে। তো এটা কি হবে? 12 না? তারপর এ বের করার জন্য কি 12 দিয়ে আবার পুরোটাকে ভাগ দিব। সো কি আসে দেখো তো? 7 × 9.8 ডিভাইড বাই 12, এটা আসছে 5.72 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কি ত্বরণ? এখন দেখো পিছনের বস্তুটার ত্বরণ পাইছি, তো পিছনের বস্তুটার বল বের করতে পারবো না। যেটা ওর ছিল কি পিছনের বস্তুর উপর লব্ধি বল, তাই না? তাহলে দেখো পিছনের বস্তুর উপর লব্ধি বল, ঠিক আছে? তা আমি এটাকে কি দিয়ে প্রকাশ করবো? ধরলাম পি বস্তুর উপর বলের প্রভাব, তো পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করবো। আচ্ছা, এটা এম বস্তু, তো আমরা এফ এম দিয়ে প্রকাশ করি। দেখতেছিলাম যে কি দিয়ে প্রকাশ করা যায়, মানে এটার উপর যে লব্ধি বল এটাকে আমরা এফ এম লিখতাম। এটা সমান কি? যে 5 × a না? এটার উপর লব্ধি বল কি? এই যে টান বলের সমান কি? ওর লব্ধি বলটা না 5 × a, তাই না? এই যেখানে লিখছিলাম ওর উপর লব্ধি বল হচ্ছে 5a, ঠিক আছে? আচ্ছা, তো এখন জাস্ট এর মান বসা দাও। 5 × 5.72, তো এটা আসছে আমাদের 28.58, 28.58, 28.58। এটা কি নিউটন। এইটা হচ্ছে কি ওই সামনের বস্তুর জন্য পিছনের বস্তুটার উপর বলের প্রভাব, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা একটু বুঝতে পারছো। এই অঙ্কগুলো একটু কঠিন, একটু প্র্যাকটিস করতে হয়, তাহলে বুঝবা। পরের স্লাইডে যাই আমরা। আচ্ছা, এখানে বলছে এটা কি আমাদের লাস্ট ম্যাথ মনে হয়। এটা লাস্ট ম্যাথ। দেখো বলছে কি, আচ্ছা উদ্দীপক 1 এর আলোকে ভিএ এর মান নির্ণয় করো। ভিএ কোনটা? ভিএ মান হচ্ছে এ পয়েন্টের বেগ, এটা কি ভিএ, ঠিক আছে? এ পয়েন্টের বেগের মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা না, এটা না তো। উদ্দীপক 1 এর আলোকে, এটা তো উদ্দীপক 2। এই যে দেখো উদ্দীপক 1 হচ্ছে এটা উপরেরটা, আর নিচেরটা হচ্ছে মানে উদ্দীপক 2। দেখো এ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এর বেগ দেওয়া আছে। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। দুটো সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর ওর মান হচ্ছে ভিএ, ওর মান হচ্ছে ভিবি। দেখো তো সংঘর্ষের পর যে কোনো একটার বেগ যদি দেওয়া থাকতো আরেকটার বেগ আমরা বের করতে পারতাম, কোনোটার বেগই দেওয়া নেই। তাহলে কোন সূত্র ব্যবহার করব? ওই যে প্রথমে একটু একটা সূত্র আমি শিখে আসছিলাম, যে ভিএ বা ভি1 সমান কি শিখেছিলাম মনে আছে? এই যে ফার্স্ট হচ্ছে নিচে m1 + m2 লিখে ফেললাম, ঠিক আছে? এখানে কি এটা যেহেতু 1, তাহলে m1 থেকে m2 বিয়োগ দিব, m1 মানে m2 ইন্টু e1, ঠিক আছে? আচ্ছা, এখানে আবার প্লাস হবে, প্লাসে আসবে কত বলো? 2 × m2 × u2 ডিভাইড বাই m1 + m2। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কিন্তু বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? এই সূত্র মুখস্থ করতে হবে। সূত্র তো লিখে ফেলছি, এখন জাস্ট মানটা বসে দাও। মান বসাও। দেখো v1 এখানে va বলছে, তাহলে আমরা va লিখলাম। সব m1 এর জায়গায় ma লিখে দিচ্ছি, আর m2 এর জায়গায় mb লিখে দিচ্ছি। এখানে তো 1 2 দাও না, ab দেওয়া আছে, তো ma mb মানে 2 কে b বানিয়ে দাও, a কে 1 কে a বানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা কি mb ub হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো বুঝতেছো তো? m1 মানে ma। আচ্ছা, জাস্ট আমরা ইয়াটা চেঞ্জ করছি, কারণ এখানে v1 v2 দেওয়া নেই, এখানে va vb দেওয়া আছে। তো দেখো এই চিত্র থেকে m1 এর মান দেওয়া আছে না? m1 এর মান দেয় নাই? হ্যাঁ, এই যে 50 কেজি। আর m মানে তোমার এ বস্তুর ভর হচ্ছে 50 কেজি, বি বস্তুর ভর হচ্ছে 40 কেজি। তো দুই জায়গায় বসে দিই, 50 + 40 এখানেও বসে দিলাম,
এখানে বসে দিলাম 50 প্লাস 40, কারণ নিচে দুইটা দেখো দুইটা ভরের যোগফল আছে, ঠিক আছে। এবার দেখো m1 মাইনাস mb, m1 বা ma এটার ভর 50, বি এর ভর 40, এটা থেকে বিয়োগ দিলাম, এটার সাথে গুণ করতে হবে কি এ বস্তুর আদিবেগ, এ বস্তুর আদিবেগ কত 30, সেটার সাথে 30 গুণ করো। আচ্ছা এখানে আমরা কি করতে হবে 2 ইন্টু বি বস্তুর ভর ইন্টু বি বস্তুর আদিবেগ, বি বস্তুর ভর কত আমার এখানে 40, বি বস্তুর ভর এখানে আদিবেগ কত এখানে 20। জাস্ট এখন মানগুলো বসে দাও, হিসাব নিকাশ করো, এটা কি আসবে 50 মাইনাস 40 কত 10, 10 ইন্টু 30 হচ্ছে 300, 300 ডিভাইড বাই দুইটা যোগফল 90 প্লাস 50 আর 40 হচ্ছে 90, 40 দ্বিগুণে 80, 80 গুণ 20 হচ্ছে 1600 মনে হয়, ঠিক আছে। যাই হোক এটা তুমি জাস্ট এখন মান বসাও, ক্যালকুলেটর সলভ করো, ভি এর মান পেয়ে যাবে, শেষ। আমরা পরের প্রশ্নটা দেখি, ঘ নাম্বার, উদ্দীপক 2 লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। তো দেখো 200 গ্রাম ভরের একটা বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে এই পয়েন্টটা দেখো, এই যে এই অংশ ও এ, এই অংশটা যে ও থেকে এ বিন্দু পর্যন্ত লিখবা যে ও থেকে ও এ বিন্দু পর্যন্ত, ও হতে এ বিন্দু পর্যন্ত এখানে আমাদের ত্বরণ আছে, কেন দেখো সময়ের সাথে বেগ পরিবর্তিত হয়েছে, তাহলে ত্বরণ কি হবে বলতো, ত্বরণ সমান কি হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, শেষ বেগ হচ্ছে 40, আদি বেগ হচ্ছে 0, সময় কতক্ষণ লাগছে 20 সেকেন্ড, তাহলে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো ও থেকে এই বিন্দুতে বলের মান কত, বলের মান কি ভর ইন্টু ত্বরণ, ভরের মান হচ্ছে 200 গ্রাম, 200 গ্রামকে আমরা কেজিতে নিব, তাহলে 0.2 কেজি আসবে, তুমি 200 কে 1000 দিয়ে ভাগ দিয়ে দেখতে পারো। আচ্ছা এটার সাথে কি গুণ করবো, ত্বরণ গুণ করবো, ঠিক আছে। আমরা জানি বল সমান কি ভর ইন্টু ত্বরণ, ভর হচ্ছে 0.2, ত্বরণ হচ্ছে 2, তাহলে এই ও থেকে এই বিন্দু পর্যন্ত ত্বরণের মান মানে বলের মান হচ্ছে কি 0.4 নিউটন, পেয়ে গেছি। এবার দেখো এ থেকে বি বিন্দু পর্যন্ত, এ থেকে বি বিন্দু, এটা কি সমবেগ না, চিন্তা করো তো, সময়ের সাথে বেগ বাড়তেছে না, সমবেগ, তাহলে ত্বরণের মান কত 0 না, বেগ পরিবর্তিত হয় না, তার মানে সেখানে ত্বরণের মান হচ্ছে 0। সেক্ষেত্রে বলের মান কত বলো তো, এটাকে আমরা এফ, দেখো এটাকে আমরা লিখলাম এফ ও এ, মানে এ থেকে ও থেকে এ পর্যন্ত, এই পর্যন্ত যে বলটা এটাকে এফ ও এ দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা দিলাম এফ এ বি, এফ এ বি, এই বলটার মান কত আসবে আমাদের, এই বলটা আসবে আমাদের 0, কারণ ত্বরণের মান 0 হলে বলের মান 0। এইবার দেখি আমরা বি থেকে সি পয়েন্ট পর্যন্ত, বি থেকে সি পয়েন্ট পর্যন্ত এখানে আমাদের ত্বরণের মান কত বলো, এখানে ত্বরণ, এটা ত্বরণের মান, ত্বরণের নাম দিলাম হচ্ছে এ বি থেকে সি, হ্যাঁ এ বি সি এভাবে দিলাম, ঠিক আছে। ত্বরণ কি ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ কত 0, আদি বেগ কত এখানে 40, সময় লাগছে কয় সেকেন্ড, সময় লাগছে হচ্ছে 40 থেকে 60, তার মানে 20 সেকেন্ড, ঠিক আছে। তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। তাহলে বল কি হবে, বল তাহলে কি এফ বিসি, এটা কি করলাম বিসি পয়েন্টের বল, এটা কি হবে ভর ইন্টু ত্বরণ, ভরের মান কত এখানে 0.2 কেজি, যে 200 গ্রাম মানে কি যেখানে দেওয়া আছে 200 গ্রাম, 200 গ্রাম মানে কি 0.2 কেজি, তাহলে 0.2 ইন্টু ত্বরণ, ত্বরণের মান কত -2, তাহলে কত হবে -0.4 নিউটন, ঠিক আছে, -0.4 নিউটন। সো এটাই আমাকে বলছে। তো এখানে বলের প্রকৃতি হিসাবে বলবা, যেখানে যেহেতু বলের প্রকৃতির কথা বলছে, দেখো এ পয়েন্টে এই বলের মান আসে ধনাত্মক পজিটিভ, তাহলে বলবা যে ও থেকে এই বিন্দু পর্যন্ত বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে, মানে বস্তুর বেগের দিকে বল প্রয়োগ করা হয়েছে। দেখো একটা বস্তু এভাবে আছে সামনে যাচ্ছে, তুমি এটাকে যদি আরো বল দাও সামনে আরো জোরে যাবে না, এখানে এটাই হয়েছে, ঠিক আছে, বেগ আরো বাড়ছে। কিন্তু দেখো এই বি থেকে সি বিন্দু পর্যন্ত কি হয়েছে, বস্তুটা থেমে গেছে, তার মানে বস্তু যেদিকে যাচ্ছিল তার উল্টা দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে, এই জন্য তো সে থামবে। তো এইটাই একটু ব্যাখ্যা করবা যে ও এ বিন্দুতে হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে বস্তুর বেগের দিকে, এ বি পর্যন্ত বল প্রয়োগ করা হয়নি, বিসি পর্যন্ত মানে বিসি এই দিকে হচ্ছে বল বস্তুর বেগের উল্টা দিকে প্রয়োগ করা হয়েছে, এই জন্য বস্তুটা থেমে গেছে। সো আজকের ক্লাস এটুকু রাখবো, নেক্সট দিন আবার দেখা হচ্ছে আরেকটা লেকচারে। সো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আজকে আমরা এটুকু রাখতেছি, আল্লাহ হাফেজ।